সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 978তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ পিয়াসের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক ধোঁকামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে নিশি রাতে বউ শ্বশুরকে এক রুমে ধরে গ্রামবাসী। নিশি রাতে পুত্র বউ আর শ্বশুরকে একই রুমে ধরে গ্রামবাসী। এই গল্পটা, এই কথাটার মাঝে এমন এক রহস্য লুকিয়ে আছে। আপনি পুরোটা গল্প শোনার পরে জাস্ট অবাক হয়ে যাবেন, চিন্তাই করতে পারবেন না যে আমরা মানুষ জাতি কতটা লোভী হতে পারি। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে বরিশালের ভাই পিয়াসকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পিয়াস আহমেদ, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার 2 কাকা। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া মায়াবী কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বেসরকারি কর্মকর্তা ছিলেন। বেসরকারি কোনো একটা প্রতিষ্ঠানে আমার বাবা চাকরি করতেন। প্রথম দিকে আমাদের জীবনটা অনেক ভালোই ছিল। আমি আমাদের এলাকারই কোনো একটা স্কুলে পড়াশোনা করতাম। আমার বাবা ওই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে যে টাকা পেত তা দিয়ে আমার কাকাদেরকে নিয়ে পরিবারটা খুব ভালোভাবেই চলতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি একটু বড় হই। আমার বয়স তখন প্রায় 6 থেকে 6.5 বছরের কাছাকাছি। ওই সময় কোনো এক কারণে হঠাৎ করে আমার আব্বার ওই কর্মস্থানটা নষ্ট হয়ে যায়। আব্বা যেখানে চাকরি করতো সে অফিসটা বন্ধ হয়ে যায় এবং এরপরে আমার বাবা সম্পূর্ণ বেকার হয়ে পড়ে। তো আমার বাবার কথা হচ্ছে, এত বছর ধরে চাকরি করেছি, ভাইদেরকে খাওয়াইছি। ওই সময় কিন্তু আমার কাকারা দুজনেই মোটামুটি ভালো অবস্থানে চলে গেছে। আমার যে বড় কাকা ছিল তিনি একটা ভালো কোম্পানিতে চাকরি শুরু করে এবং ছোটো কাকাও প্রাইভেট পড়াতেও নিজেও পড়াশোনা করতো, ভালো অবস্থানেই ছিল। তো হঠাৎ করে বাবার চাকরি চলে যাওয়ার পরে সবাই বাবাকে একটু ভিন্ন রূপে দেখতে শুরু করে, মানে ভিন্নভাবে অপমান করে। বাবা বাজার সাজার করে না, ইলেকট্রিক বিল দেয় না, এটা ওইটা থেকে অনেক রকমের অভিযোগ আমার বাবার উপরে। কিন্তু আমার বাবার কথা হচ্ছে, আমার বাবা খুব ছোট বয়স থেকে আমার কাকাদের জন্য পড়াশোনা বন্ধ করে দিয়েছে এবং পড়াশোনা বন্ধ করে দিয়ে আমার বাবা গাধার খাটনি খেটে খুব কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করেছে এবং একটা সময় এসে একজনের দয়ায় আমার বাবা একটা প্রতিষ্ঠানে চাকরি পায়। অতটুকুই। কিন্তু আমার বাবার কথা হচ্ছে, আমি তোমার পুরো জীবনটাই এই 2টা ভাইয়ের পিছনে নষ্ট করে দিলাম, কিন্তু আমার ভাইয়েরা কেন এখন শেষ সময় এসে আমাকে একটু সহযোগিতা করে না, আমাকে একটু টাকা পয়সা দেয় না, কেন আমার পরিবারের দিকে তাকায় না? এই অভিযোগ নিয়ে আমার বাবা তখন দুঃখে দুঃখে সময়গুলো কাটাচ্ছিল। একটা পর যে আমার মা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল, অনেক বেশি সুন্দরী ছিল এবং 5 ওয়াক্ত নামাজি ফরজগার খুব দিনদার একজন মহিলা ছিল। একবার যে আমার মা তখন আব্বাকে বলল যে, তুমি তোমার ছোটো ভাইদের উপরে নির্ভর করে না থেকে তুমি নিজে কিছু একটা করার জন্য চেষ্টা করো। আমার বাবা তখন বলল যে, আমি কি করতে পারি, মানে আমার কি করা যায়, কি করব? আমার মা তখন আমার বাবাকে বলল যে, তুমি একটা কাজ করো, তুমি কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করো, কোনো একটা ব্যবসা করো এবং ব্যবসা করলে মোটামুটি অনেক টাকা তুমি ইনকাম করতে পারবা। তো আমার বাবা বললো যে, আমি কি ব্যবসা করবো, আমি তো কোনো ব্যবসার আমার কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই। আমার মা বললো, একটা কাজ করো, একটা মুদির দোকান দিয়ে দাও। একটা মুদির দোকান দিতে অত বেশি ধারণার প্রয়োজন হয় না, গ্রামের বাড়িতে একটা মুদির দোকান দাও। তো আমার আব্বা তখন বললো, মুদির দোকান দিতে গেলেও তো অনেক টাকার প্রয়োজন, পুঁজির প্রয়োজন, বাট আমার কাছে তো কোনো টাকাই নেই, তাইলে পরে আমি দোকান দেবো কেমন করে? আমার মা বললো, আমাদের এখানে সমিতি আছে, মানে গ্রামীণ সমিতিগুলো আছে গ্রামীণ ব্যাংকের। তো আমার মা বললো যে, আমি গ্রামীণ ব্যাংকের কাছ থেকে আমি একটা সমিতি নিব, আমি ওখানে ভর্তি হয়ে সমিতিতে আমি নাম লিখে আমি ওখান থেকে কিছু টাকা নিব, সেই টাকা তোমাকে দিব, তাই দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করো। তো প্রথম দিকে আমার মা হচ্ছে মানে বাবার কথায় পড়তেছিল না, পরে একটা পর্যায়ে ঠিক আছে, আমার বাবা মায়ের কথায় পড়তেছিল না, একটা পর্যায়ে বাবা বললো যে, আচ্ছা ঠিক আছে। পরে আমার মা সমিতি থেকে 3 লাখ টাকা উঠালো, নিজের নাম লেখালো, 1 মাসের মতো কিস্তি দিল এবং কিস্তি দেওয়ার পরে 3 লাখ টাকা আমার মা লোন নিল এবং ওই 3 লাখ টাকা লোন নেওয়ার পরে আমার বাবাকে টাকাটা দিল যে, যাও এটা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করো। আমার বাবা তখন ওখানে একটা মুদির দোকান দিল, আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরেই আছে, 4 রাস্তার মোড়ে ওখানে একটা মুদির দোকান দিল।
তো মুদির মালামাল উঠায়, বাট দেখা গেলো কি যে দেখেন ওই মুদির মালামালটা খুব বেশি একটা চলে না। গ্রামের দোকান তো বেশিরভাগ মানুষরা বাজার থেকে, বাজার বড় যে বাজার আছে ওখান থেকে বাজার করে নিয়ে আসে। আমার আব্বার দোকান থেকে খুব বেশি একটা মুদির দোকান নেয় না, মানে মুদির মালামাল নেয় না, এবং সন্ধ্যার পরে মানুষজন সব চলে আসে দোকান থেকে। কেউ একজন আমার বাবাকে একটা আইডিয়া দিল যে একটা কাজ করো, তুমি এখানে একটা চায়ের দোকান খুলে দাও, মুদির মাল তো আছেই, তার পাশাপাশি কিছু চা স্টল উঠাও, চা উঠাও, বিস্কিট উঠাও, তাহলে অন্তত চা খাওয়ার জন্য হলেও মানুষ রাত জেগে এখানে আড্ডা মারবে, আর মানুষ যতক্ষণ থাকবে তোমার দোকানের খরচ ততই বাড়বে। এই বুদ্ধিটা আমার আব্বাকে দেওয়া হলো, এবং আব্বাকে বুদ্ধিটা দিলে পরে আমার আব্বা তখন একটা মুদির দোকানের পাশাপাশি এবার চাও বিক্রি করতে শুরু করলো। চায়ের কেটনি কিনলো এবং চা তৈরি করার জন্য যত যত সরঞ্জাম প্রয়োজন সব কিছু কিনে আমার বাবা মুদির দোকানের পাশাপাশি এবার চায়ের দোকানও করতেছে। তো এমন করে চায়ের দোকান করতে করতে তো বেশিরভাগ সময় দেখা যায় দোকানটা যেহেতু অনেক দূরে ছিল, আমাদের বাড়ি থেকে যেহেতু বেশ দূরে ছিল, তো সেখান থেকে দোকান বন্ধ করে রাত্রে 10টা-11টা বাজে বাড়িতে ফেরা আমার আব্বার জন্য একটু কঠিন হয়ে যেত। এজন্য বেশিরভাগ সময় আমার আব্বা দোকানের মধ্যেই থেকে যেত, বাড়িতে খুব বেশি একটা আসতো না। এবং দোকানের পিছনে টুকিটাকি রান্না করার জন্য আমার আব্বা স্টোভ, তারপরে এটা ওইটা, মানে রান্নার যে সরঞ্জামগুলো আছে ওইগুলো বাবা কিনে ফেললো। তো দেখা যায় সপ্তাহের মধ্যে 2বার কি 3বার বাড়িতে আসে, আর বেশিরভাগ সময় আমার আব্বা ওই দোকানেই থাকে, এবং যাওয়ার সময় বাসা থেকে চাউল ডাউল এটা ওইটা নিয়ে যায়। এমন করতে করতে প্রায় 6 থেকে 7 মাসের মতো আমার আব্বা দোকানদারি করে, এবং 6-7 মাস পরে তেমন একটা টাকা পয়সা আমার আম্মাকে দেয় না। ধরেন দোকানদারি করে মোটামুটি ভালোই লাভ হয়, বাট কোনো টাকা পয়সা আমার আম্মাকে দেয় না। তখন আমার খুব টেনশনে পড়ে গেল, কী ব্যাপার, এত টাকা উঠাই দিলাম, এখন আব্বা যে টাকা দিতেছে না, মা তো আবার কিস্তি পরিশোধ করতে পারে না, এবং কিস্তি না দেওয়ার কারণে সমিতির যে লোকেরা আছে যারা সমিতির থেকে কিস্তি ওঠায় তারা জানে যে ওই লোকের ব্যবহারগুলো কতটা খারাপ হয়। আসলে ওনাদের ব্যবহার খারাপ বলে তো কোনো কথা না, ওনারা এটা হচ্ছে তাদের চাকরি, যেভাবেই হোক ভালো কথা দিয়ে খারাপ কথা দিয়ে তাদেরকে কিস্তি উঠাইতে হবে। তো এখন প্রত্যেক দিনে ওই লোকেরা কিস্তির টাকার জন্য আমার আম্মার কাছে আসে, এসে আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এবং আম্মাকে উঠে নেওয়া যাবে এটা ওইটা অনেক ধরনের বাজে বিশ্রী কথাবার্তা বলে। এবং এরকম করে সময়গুলো চলতে চলতে আমাদের বাড়ির এক কাকা আছে, উনি আবার বাজারের দোকান আছে, তো উনি ওনার বাজারের দোকান বন্ধ করে বেশিরভাগই আমার আব্বার সাথে আব্বার দোকানে থাকে মাঝে মাঝে। তো আমার মা ওই কাকার একবার জিজ্ঞেস করলো যে বিষয় কি ভাই, আপনার ভাই তো এত বড় একটা দোকান দিল, লোকে আবার চা উঠাইলো, বাট ইনকাম তো ভালোই হয় শুনি লোকের কাছে, টাকা পয়সা তো আমাকে দেয় না, টাকা পয়সা কী করে? ওই কাকা তখন আমার আম্মারে বলে, আরে ভাবি আপনারা টাকা দিব কোত্থেকে, ওর দোকানের মধ্যে কোনো মাল আছে, আপনি কি গেছিলেন কখনো দোকানে? আমার মা বলে, কি বলেন, দোকানের মাল থাকবে না কেন, আমি 3 লাখ টাকা দিছি, দোকানে তো মাল উঠেছে। আমার কাকা তখন আমার মারে বলে, 3 লাখ টাকা আপনি দিয়েছেন ঠিক আছে, কিন্তু তার দোকানে তো 3 টাকার মালও নাই। এই কথা শুনে আমার মায়ের মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে। মা তখন কাকাকে বলো, ও মা আপনি কি বলেন, আমি এত টাকার মাল উঠিয়ে দিলাম, এত টাকা পুঁজি দিলাম, অথচ আপনি বলতেছেন যে 3 টাকার মালও নাই দোকানে, তাহলে মাল কই, মাল তাহলে ও কী করে? আমার এই কাকা তখন আমার আম্মাকে বলে, আসলে ভাবি ভাই এমন একটা কাজের ভিতরে পড়ে গেছে, এটা আসলে কি আর বলবো, যেহেতু নিজের পরিবারের মানুষ তার জন্য আপনাকে জানাই। উনি প্রথমে মুদির দোকানটা দিছিল, এটাই ভালো ছিল, কিন্তু এলাকার খারাপ লোকদের কথা শুনে উনি তখন আবার একটা চায়ের দোকানও পাশাপাশি করে, এবং মুদির মালের ভিতরে যখন চায়ের দোকানটা শুরু করে তখন যারা চা খেতে আসে তারা তখন রাত 2টা-3টা পর্যন্ত ওখানে চা খায়, এবং তার পাশাপাশি তারা ওখানে তাস খেলে, মানে জুয়া খেলে। এক পর্যায়ে যেহেতু আপনার স্বামী বাড়িতে আসতো না, তিনিও তখন ওই জুয়ার আসরে বসতো। যেহেতু সে বাড়িতে আসতো না, সবাই তার খাটে বসে জুয়া খেলে, সে তো আর ঘুমাইতে পারে না, সেও তখন 1 দিন 2 দিন তাদের সাথে থাকতে থাকতে একটা পর্যায়ে জুয়া খেলতে শুরু করে, এবং জুয়া খেলতে শুরু করে মাস 3 ভিতরেই সে এত পরিমাণের এত টাকার জুয়া খেলে ফেলে, এত পরিমাণের জুয়ারি সে হয়ে যায়, দিন শেষে যা বিক্রি করে সবটাকে জুয়ার পিছনে উড়িয়ে দেয়। পুঁজি বলতে কোনো কিছুই নাই, মাল বিক্রি করে জুয়া খেলে, মাল বিক্রি করে জুয়া খেলে, এবং বাড়িতে এসে আপনার কাছ থেকে চাউল ডাউল এটা ওইটা নিয়ে যায়, এটাই হচ্ছে ওনার একমাত্র কাজ। এই কথা শোনার পর তো আমার মা এত পরিমাণের কষ্ট পাইল যে ভাইদের কাছ থেকে যাতে অপমানিত না হতে হয় আমার বাবাকে, এই জন্য মা নিজে কষ্ট করে সমিতি থেকে টাকা উঠে আমার আব্বাকে দোকান করে দিল। কিন্তু আমার আব্বার সেই দোকানের মধ্যে এগুলো কী শুরু করেছে, 2 দিন পরেই আমার আম্মা বোরকা গায়ে দিয়ে দোকান দেখার জন্য রওনা দিল। দোকান দেখে আসার পরে মা তখন বাড়িতে চিৎকার করে কাঁদতেছে বিকালবেলা। আমি তখন বলি, মা কাঁদো কেন, কী হয়েছে? আমার মা বলে, তোর বাবা আমাকে সর্বশান্ত করে ফেলেছে, দোকানের মধ্যে ইঁদুর খাবে যেরকম একটা বিষও নাই, পুরো দোকানটা খালি করে ফেলছে। এবং সেদিন রাতে আমার বাবা যখন বাড়িতে আসে, আমার মা বাবার সাথে তুমুল পরিমাণে ঝগড়া লেগে যায়, এবং ঝগড়ার একটা পর্যায়ে আমার মায়ের গায়ে আমার বাবা হাত তোলে, এবং হাত তুলে আমার বাবা মানে রাত দুপুরে তখন আবার দোকানে চলে যায়, এবং দোকানে গিয়ে আমার বাবা আর বাড়িতে আসে না। এবং একটা পর্যায়ে দেখা গেল যে যাদের কাছ থেকে সমিতির টাকা উঠেছিল তারা তখন আমাদের বাড়িতে আসে,
এসে আমার আম্মার হাত ধরে টানাটানি করে এবং আমার আম্মাকে উঠে নিয়ে যাবে, আমার আম্মাকে বিক্রি করে তারা ঋণ পরিশোধ করবে, এটা ওইটা বলে। এবং খুবভাবে সমিতির লোকের আমার বাড়িতে টর্চার শুরু করে। আমার আম্মার একটা হাঁস মুরগি এগুলো ধরে নিয়ে যায়, ছাগল নিয়ে যায় এবং আমাদের রান্না করা ভাত ভাতের ডেক্সি পর্যন্ত তারা নিয়ে চলে গেছে, এমন একটা অবস্থা। লাস্টে আমার মাকে 3 দিনের আলটিমেটাম দেওয়া হলো যে 3 দিনের ভিতরে আপনি সমিতির ঋণ পরিশোধ করবেন বা কিস্তি দেওয়া শুরু করবেন, অন্যথায় 3 দিন পরে আমরা আইনের আশ্রয় নিব। আমরা যে কাগজপত্র আছে সেগুলো দিয়ে আমরা থানায় যাব এবং সেখান থেকে মামলা তো আমাদের করাই আছে, আপনাকে জেলে ধরে নেওয়া যাবে। এই বলার পর আমার মা তখন ভীষণ ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার পরে আমার আব্বা তো আর বাড়িতেই আসে না। ওই যে আম্মুর সাথে ঝগড়া করে চলে গেছে, এরপর থেকে বাবা বাড়ির কথা ভুলেই গেছে, বাড়িতে আর আসেই না। এবার আমার আম্মা নিরুপায় অসহায় হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। আমাকে নিয়ে এক গুটগুটে রাতের অন্ধকারে আমার মা তখন গ্রামের আইল ধরে আমার নানু বাড়িতে চলে গেল। এবং নানু বাড়িতে যাওয়ার পরেও এই সমিতির লোকেরা আমার নানু বাড়িতে পর্যন্ত গিয়ে আমার মাকে অ্যাটাক করতে শুরু করে। আমার মাকে সেখানে গিয়ে অ্যাটাক করতে শুরু করে। আমার মা সর্বোপরি বাধ্য হয়ে আর কোনো উপায় না পেয়ে আমার মায়ের এক খালার বাড়িতে গিয়ে ওঠে গোপনে আমাকে নিয়ে। সেই খালার বাড়িতে সমিতির লোকেরা যাচ্ছে না, সেখানে আমার মা মোটামুটি ভালোই আছে। এই খালার বাড়িতে থাকা অবস্থায় আমার আম্মার খালার বাড়িতে আমার আম্মা থাকা অবস্থায় সেখানকারই একটা লোক, নাম হচ্ছে সিরাজ খান। এই লোকটার অনেক জায়গা সম্পত্তি আছে, অনেক বেশি টাকার মালিক, কিন্তু সেও একজন জুয়ারি। ওই সিরাজ খান তখন আমার মাকে বিয়ের প্রস্তাব দেয় সেখানে। আমার মা যখন সেখানে গিয়ে আশ্রয় নেয়, মাস তিনেক পরে আমার মাকে বিয়ের প্রস্তাব দেয়। দিলে পরে আমার মা ওই লোকের বিয়ের প্রস্তাবে রাজি হয় না, কারণ মা তো সবশেষ বাবার কাছে আসবে। আমার বাবা যদিও খারাপ হয়ে যায়, কিন্তু বাবা মানুষ ভালো। হয়তো পরিস্থিতিতে অথবা দুষ্ট লোকের ফাঁদে পড়ে আমার বাবা জুয়ার আসরে বসে যায় বা জুয়া খেলে, কিন্তু আমার বাবা তো মানুষ হিসেবে অতটা খারাপ না। এই চিন্তা ভাবনা করে আমার মা ভাবলো যে না, সিরাজ খানকে বিয়ে করবে না, আমার মা আমার বাবার কাছেই ফিরে যাবে। এরকম করে ওখানে পড়ে আসছে এবং আস্তে আস্তে করে এলাকাতে খোঁজখবর নিচ্ছে, জানতে পারে আমার বাবা জমি টমি বিক্রি, আমার বাবা আমার দাদার কাছে যে জমি পাইতো এগুলো বিক্রি টিক্রি করে ঋণ পরিশোধ করার আলোচনা চালাইতেছে যে ঋণ পরিশোধ করবে। যেহেতু আমার আম্মা পালায়ে গেছে, পরিশেষে আমার আব্বার উপরেই তো ঋণটা গিয়ে উঠলো। তো এমন করতে করতে একদিন শুক্রবারে আমরা শুয়ে আছি, আমি আর আমার মা শুয়ে আছি। হঠাৎ করে ওই খালার বাড়িতে, আমার মায়ের খালার বাড়িতে, ওইখান দিয়ে ধরেন আপনার মাটির ঘর ছিল, তো মাটির ঘরে শিক কাটে, শিক কেটে ঘরে ঢুকে, মাটি গর্ত করে ঘরে ঢুকে এবং ঢুকার পরে কিছু লোক এসে আমার মুখ তখন চাইপা ধরে। আমার মুখটা চাইপা ধরে আমার আম্মাকে তখন ঘর থেকে বের করে নিয়ে যায়। ঘর থেকে বের করে নিয়ে যায়, আমি তখন চিৎকার করি যে আমার আম্মারে কই নিয়ে যাইতাছো চিৎকার করি, কিন্তু আমার চিৎকারে কোনো কাজ হয় না। আমি খুব ছোটো বয়স্ক একটা মানুষ ছিলাম, আমাকে সব এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ধরে নিয়ে তারা আমাকে অর্ধেক পর্যন্ত নিয়ে সেখানের একটা লোক বলতেছে যে পিছিয়ে রাখায়। আমার মায়ের তখন হাত পা সব কিছু বাঁধা, আমার মায়েকে কোলে করে তারা নিয়ে যাচ্ছে। একবার যায় তারা তখন কী করলো, আমাকে একটা লোকের কাছে দিয়ে গেল। সেই লোকটা আমাকে নিয়ে রাতের আঁধারে এখানে সেখানে ঘুরতেছে। আমি বারবার বলি যে আমার আম্মারে কই নিয়ে গেছে, আপনি কি? তা বলে বেশি কথা বলিস না, তোরা মাইরা ফেলামো, আমাদের সাথে হাঁট। ওনার সাথে উনি আমার সারা রাত ফজর পর্যন্ত হাঁটাইলো এবং চারদিকে যখন আলো টালো উঠলো বা সব কিছু ঠিক হলো, একটা পর্যায়ে আমার মাকে আরও কয়েকজন লোক এনে দিয়ে গেল এবং তখন আমাকে আর আমার মাকে বাড়িতে পাঠাই দেওয়া হলো। আমরা তখন ঘুটঘুটে রাতের অন্ধকারে সকাল হয়ে যাবে এরকম একটা মুহূর্তে আমরা তখন বাড়ির মধ্যে আসি। ইতিমধ্যে খবর হয়ে যায় যে আমার মাকে ধরে নিয়ে গেছে সিরাজ খান এবং সবাই তখন বাড়ির মধ্যে এসে আমার আম্মাকে জিজ্ঞেস করতেছে, সিরাজ খান তোমার কী করছে? আমার যখন জিজ্ঞেস করে আমি বলি আমার আম্মারে নিয়ে গেছে, আমার একটা লোকের কাছে দিয়ে গেছে, ওই লোকে আমার সারা রাত ঘুরেইছে, এরপরে সকালবেলা আমার আম্মার দিয়ে গেছে। তখন তো আর বুঝতে বাকি ছিল না যে সিরাজ খান আমার আম্মার সাথে কী করেছে। সকালবেলায় আমার খালা তখন গিয়ে আমার মায়ের খালা গিয়ে আমাদের ওই এলাকার যে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানের কাছে বিচার দিছে যে এই ঘটনা রাতের বেলায় আমার বোনজিরে উঠে নিয়ে গেছে, এইভাবে তারা উঠে নিয়ে গেছে। এরকম করে তখন দরবার ডাকা হয়, দুপুরবেলা দরবারে ডাকে, সিরাজ খানও তখন আসে এবং যারা নিয়ে যায় তারাও তখন আসে। আমাকে তখন চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করে যে রাতে কি হয়েছিল বলো তো। আমি তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এই লোকগুলো জঙ্গল দিয়ে আমার মাকে ভিতরে নিয়ে গেছে আর এই লোকটা সারা রাত আমাকে নিয়ে বসেছিল, সকালবেলা তারা আবার আমার আম্মাকে ফিরে দিয়ে গেছে। তো বললো যে এখানে কি এই লোক সিরাজ খানের কথা বলে সে কি ছিল? আমি বললাম যে না, আমি ওনাকে দেখি নাই, কিন্তু আসলেই সেই ছিল নাটের গরু, সেই লোক পাঠাইছে, সে আমার মাকে উঠে নিয়ে গেছে। আমার আম্মাকে যখন জিজ্ঞেস করা হয়, আমার আম্মা যে কথাগুলো বলে এই কথাগুলো আমি এখানে বলতে পারবো না, প্রচার করতে পারবো না, এরকম কিছু কথা আমার আম্মা বলে। এবং বলার পর তখন সিরাজ খানকে জিজ্ঞেস করা হয় যে মহিলা যা বলতেছে তা কি সত্য? সিরাজ খান বলে কথা সত্য। তখন চেয়ারম্যান বলে এটার কী রায় হবে? আমরা কি থানায় যাব, মামলা করব, নাকি তুই অন্য কিছু করবি? সিরাজ খান তখন চেয়ারম্যানকে বলে আপনি যা বলেন আমি তাই করব।
আমি যেহেতু এরকম ঘটনা ঘটাই ফেলছি, আসলে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমার হুঁশ ছিল না আমি কী করছি না করছি, তো এখন আপনি যেটা বলেন সেটাই হবে। চেয়ারম্যান বলে, ঠিক আছে, যদি এটা সমাধা চাস, আমার কাছে একটাই সমাধা, যেহেতু এই মহিলার সাথে তুই এরকম একটা কাজ করেই ফেলেছিস এবং মহিলার যেহেতু বিয়ে হয়েছে, তার একটা সন্তানও আছে, সেখানে তুই মহিলাকে বিয়ে কর, মহিলাকে বিয়ে কর এবং মহিলার সন্তানটাকে নিয়ে তুই সংসার কর যদি বাঁচতে চাস। আর যদি তুই এটা না করিস, তাহলে আমি এই মহিলাকে নিয়ে এই মুহূর্তে থানায় যাবো, তোর নামে ধর্ষণ মামলা করব, তুই সারা জীবন জেলের গানি টানতে হবে। সিরাজ খান তখন বললো যে ঠিক আছে, আপনি যদি বলেন এই কথা, তাহলে আমি ওই মহিলাকে বিয়ে করতে রাজি আছি। আমার আম্মা তখনও মুখ লুকিয়ে ঘুমড়ে ঘুমড়ে কান্না করতেছে। চেয়ারম্যান বললো, ঠিক আছে, আজকে রাতের ভিতরে তোমার বাবা মাকে খবর দাও। আমার মাকে বললো যে তোমার বাবা মাকে খবর দাও এবং তারা যেন সকালবেলা আসে, সকালবেলা আমরা বিয়ের বিষয় নিয়ে কথা বলবো। এরপর দিনই সকালবেলা আমার মায়ের ওই খালার বাড়িতে আমার নানা নানি তারা আসলো। আসার পরে সেখানে বিয়ের আলোচনা হলো এবং আমার আম্মা সেদিনে আমার বাবাকে লিখিতভাবে ডিভোর্স দিল। আমার আব্বাকে ডিভোর্স করার পরে সেদিনে রাতের কাছাকাছি, মানে আপনার বিকেলের সন্ধ্যার সময় আমার মায়ের সাথে ওই সিরাজ খানের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সিরাজ খান তখন আমার আম্মাকে নিয়ে যায়। এর আগের দিন রাতের বেলা নিয়ে গেল লোকজন দিয়ে, আর এবার নিয়ে গেল সিরাজ খান পাগড়ি পরে বর্ষে যে আমার মাকে বউ বানিয়ে নিয়ে গেল। তা আমি তখন আমার আম্মার ওই খালার বাড়িতেই পড়ে আসছি। উনি তখন আমার আম্মাকে নিয়ে যায়। 2 দিন পরে আমার আম্মা তখন আমাকে আবার নিয়ে যায় তার ওই খালার বাড়ি থেকে, আমাকে সহ তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, মানে সিরাজ খানের বাড়িতে। তো সিরাজ খানের বাড়িতে যাওয়ার পরে দেখতেছে ওনার বাড়িটা অনেক বড় এবং সেখানে তার বাবা মাও আছে, মোটামুটি সবাই আছে। তো আমার সাথে সবাই খুব বেশি একটা কথা বলে না, মানে আমাকে একটু অন্যভাবে দেখে, যেহেতু আমি অন্য পরিবারের সন্তান, আমার বাবা আলাদা, মা হয়তো এক, তো এই জন্য কেউ আমাকে একটু ভালো করে দেখে না। আমার আম্মা সেখানে নিয়ে আমাকে একটা স্কুলে ভর্তি করায়। তো স্কুলে ভর্তি করে আমি তখন স্কুলে পড়াশোনা করি, কিন্তু প্রতিটা রাতেই আমার মার উপরে সিরাজ খান খুব অত্যাচার করে। আমি মার সাথে ঘুমাইতে পারি না, মার সাথে ঘুমাইলে সিরাজ খান এসে আমাকে লাথি মারতে শুরু করে, আমাকে লাথি মেরে আমাকে পাশের রুমে পাঠিয়ে দেয়। এরপরে শুরু হয় আমার মায়ের উপরে অত্যাচার। সারাটা রাত আমার মা ব্যথায় চিৎকার করে, কেন আমার মা কাঁদে এটা আমি বুঝতে পারি না। সকালবেলা আমার মায়ের শরীর ফুলে থাকে, গায়ের মধ্যে মায়ের দাগ দেখা যায়। আমি মাকে জিজ্ঞেস করি, মা সিরাজ খান তোমাকে এত মারা মারে, তাহলে তুমি এই লোকের সংসার করো কেন, চলো না আমরা চলে যাই। আমার মা বলে, কার কাছে যাব, কোথায় যাব, প্রথম যার কাছে বিয়ে হলো সে যতই ভালো ছিল এরপরে তো খারাপ হয়ে গেল, এরপরে তো নানা নানির কাছে থাকাটাও তো আর পারতেছি না, ওইখানেও কতদিন থাকবো, তো নানা নানি বুড়ো হয়ে গেছে, এই লোকের কাছে এখন যদি ছেড়ে চলে যাই তাহলে কোথায় যাব, মরণ ছাড়া তার কোনো গতি নেই, তো মরেই যেহেতু যাব, মরা জীবনটা এখানেই কাটাই দিই। আমার মাকে অনেক বুঝাইলাম, কিন্তু আমার মা আমার কোনো কথাই শুনলো না। আমার মা সিরাজ খানের সাথে তার বাকি জীবনটা থাকার পরিকল্পনায় চলে গেল এবং এরপর থেকে ওই সিরাজ খানের সাথে আমার মা আছে, কিন্তু সিরাজ খান আমাকে স্কুলে পড়তে দিত না। আমার মা আমাকে পড়ানোর জন্য অনেক চেষ্টা করতো, কিন্তু সিরাজ খান আমাকে পড়তে দিত না। তো মা তখন আমাকে সন্ধ্যার সময় নিজেই পড়তে বসতো, মানে আমাকে নিয়ে পড়াইতে বসতো। আমি তখন পড়তাম, আমার আম্মা আমাকে পড়াইতো অতটুকুই। এরপরও যদি সিরাজ খান দেখতো যে আমার আম্মা আমাকে পড়াইতে আসে, সিরাজ খান এসে আমার আম্মাকে টেনে নিয়ে চলে যেত। এবং অনেক দিন আমার চোখের সামনে, যেহেতু আমার আম্মা তার বউ, তারপরও তো আমি বড় হয়েছি, আমার সামনে এমন সব কাজ করে ফেলে মাঝে মাঝে, যেটা আমি চোখে দেখতে পাই। আমি চিৎকার দিয়ে উঠি, লজ্জায় আমি ঘর থেকে বেরিয়ে যাই, এমন অবস্থা আমার আম্মুর সাথে করে। যাই হোক, আমার আল্লাহ দেখছে, আমি তখন ছোট মানুষ ছিলাম, বুঝতে পারতাম না। আমার আম্মা কাঁদতো, বলতো যে দেখো ছেলেটা আছে, ওরে বের করে দরজাটা লাগাই দাও। সিরাজ খান বলতো, না তোর ছেলে আছে তো কী হয়েছে, ছেলে থাকুক, ছেলের সামনেই হবে। এটা একমাত্র আমার মনে হয় আল্লাহর আরশ কেঁপে উঠতো ওই সময়। আমার আম্মা চিৎকার করতো যে এগুলি কী শুরু করছে, আমার ছেলেটা এত বড় হয়েছে, ও তো বোঝে। অনেক কিছুই আমার আম্মুর সাথে হইতো। আমি এই জিনিসগুলো চোখের সামনে দেখতাম আর মনে মনে ভাবতাম যে সিরাজ খানকে আমি ছাড়বো না, সিরাজ খানকে আমি ছাড়বো না। এভাবে বৎসর দেড়েক কাটার পরে সিরাজ খান তখন হঠাৎ করে আরেকটা বিয়ে করে বসলো। আরও এক মহিলাকে একইভাবে অন্য এক জায়গা থেকে উঠে নিয়ে আসলো এবং সেই মহিলাকেও তিনি বিয়ে করলো। এবং ওই মহিলাকে বিয়ে করার পরে সিরাজ খান ওই মহিলার সাথেই বেশিরভাগ সময় থাকতো, নতুন বউয়ের সাথে। আমার আম্মার সাথে আর খুব বেশি একটা থাকতো না এবং আমার আম্মার উপরে আর টর্চারও খুব বেশি একটা করতো না, ওই নতুন বউয়ের সাথেই থাকতো। এতে আমার জন্য সুবিধা হয়েছে যে আমি রাতের বেলায় আমার আম্মার সাথে ঘুমাইতে পারি, আমার মাকে আমি রাতে জড়িয়ে ধরে ঘুমাইতে পারি। অন্যথায় তো সিরাজ খানের কারণে আমি আমার মাকে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারতাম না। যাই হোক, এরপরে দেখা গেল কি যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেল, আমার আম্মা 24টা ঘন্টা ওই বাড়িতে কাজ করে, একেবারে বান্দি দাসীর মতো সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমার আম্মা ওই বাড়িতে কাজ করে। আমার আম্মা 1 সেকেন্ডের জন্য দুটো পা একসাথ করে বসে না। কিন্তু সিরাজ খান সেকেন্ড যাকে বিয়ে করে, যিনি আমার সৎমা হয়, তিনি কোনো কাজই করে না, মানে তার কোনো কাজই নেই সে একদম। এবং আমরা পরে এটাও জানতে পারি যে সিরাজ খানের যে বাবা মা আছে, যারা আমার দাদা দাদি, তারাই তখন সিরাজ খানকে সেকেন্ড বিয়েটা করায়
এবং তারা ইচ্ছে করেই করায়, কিন্তু তারা আমার মাকে বলে যে সিরাজ খান নাকি ওই মেয়েকে উঠে এনে বিয়ে করছে। আসলে এটা ছিল মিথ্যা কথা, এবং সিরাজ খানের বাবা মা গিয়েই এই মেয়েকে বিয়ে করে আনে, এটা আমরা পরে জানতে পারি। তো এই জন্য সিরাজ খানের বাবা মা ওই মহিলাটাকে অনেক সাপোর্ট দেয়, মানে অনেক সাপোর্ট দেয়। মহিলা কাজ করতে গেলে তারা নিজেরাই মানা করে, এই তোমার কাজ করার দরকার নাই, কাজ করবে আমার কথা বলে, পিয়াসের মা কাজ করবে। আমার মায়ে তখন কাজ করতো। আর আমার মায়ের গর্ভে কোনো সন্তানাদি হতো না। সন্তানাদি না হওয়ারও একটা কারণ ছিল, সিরাজ খান আমার মাকে কী জানি খাওয়াইতো, জোর করে খাওয়াইতো যাতে সন্তান না হয়। কারণ সিরাজ খানের কখনোই ইচ্ছা ছিল না যে আমার মায়ের সাথে থাকা বা আমার মাকে নিয়ে সংসার করা। একটা পর্যায়ে হলো কি যে উনি সেকেন্ড যে মহিলাটাকে বিয়ে করলো, ওই মহিলার ঘরে বাচ্চা কাচ্চা হতে শুরু করলো, বছর গুলিয়ে বাচ্চা, এরকম করতে করতে সেই পরিবারে 2টা ছেলে আর একটা মেয়ের সন্তান হয়ে গেল। আমার 2টা সৎ ভাই, একটা সৎ বোন হলো। আমি তখন মোটামুটি প্রায় অনেক বড়, আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বছরের কাছাকাছি। তো 15-16 বছর হলে আমি তো কোনো পড়াশোনা করি নাই। ওই বাড়ির মধ্যেই সিরাজ খানের গরুর ফার্ম আছে, মুরগির খামার আছে, এরপরে মাছের ফিশারি আছে, ওগুলো দেখাশোনা করে ওগুলোতে মাছের খাবার টাবার দেয় অন্য লোকদের সাথে। আমিও তখন কাজ করতেছি। আমার আসলে তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নাই, এবং এটা যে আমার বাবার বাড়ি আমি সেটা বলতেও পারি না। আর যিনি আমার অরিজিনাল বাবা ছিল, যিনি আমাকে দুনিয়াতে এনেছে, আমার সেই বাবার কোনো খোঁজখবর পাইনি। পরিশেষে এটা জানতে পারি আমার ওই বাবা নাকি আরেকটা বিয়ে করে, এবং সেই বউ নিয়ে তিনি খুব ভালোই আছে। আমার বাবা যদিও আমাকে কয়েকবার নেওয়ার জন্য আসছিল, কিন্তু আমার মা আমাকে দেয় নাই। আর বাবা পরে আর আমার কোনো খোঁজখবরও নেয় নাই। তিনি তার ওই বউ আর সন্তানদেরকে নিয়ে ভালো আছে। তো এদিকে আমার যিনি সৎ বাবা আছে, তার কাছে আমি কখনো সন্তানের মর্যাদা পাই নাই। আমি যদি ওনাকে বাবা ডাকতাম, উনি রেগে যেত, আমরা বাবা ডাকোস কেন, তুই আমার অন্য কিছু ডাক, কাকা ডাক, আঙ্কেল ডাক, এটা বলতো। আর বেশিরভাগ বলতো মামা ডাক। আমি যখন আমার আম্মার সামনে বসে থাকতাম, তা আমারে বলতো যে পিয়াস আমার মামা ডাক, এরকম করে বলতো। আমার আম্মা বলতো কী বলেন আপনারা, মামা ডাকবে? বলে হ্যাঁ মামাই তো ডাকবে। তা আমার মা বলে কীভাবে আপনাকে মামা ডাকবে, আপনি আমার স্বামী হলে সে তো আপনাকে বাবা ডাকবে। বলে বলো আমাকে বাবা ডাকতে পারবে না। মানে কী যে একটা অবস্থার ভিতরে ছোটোকাল আমার কেটেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সময়ের পরিবর্তনে আস্তে আস্তে সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়, এবং আমারও কেমন জানি আমার ভিতরেও একটু ভালো লাগার অনুভূতি তখন কাজ করতে শুরু করে। আর ওই সময়টাতে আমার আম্মার উপরে তাও টর্চার করতো। একদিনে উনি একটা বড় মাছ কিনে নিয়ে আসে, সিরাজ খান। তো আমার মা তখন খুব অসুস্থ ছিল, মায়ের অনেক জ্বর উঠছিল, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছিল, তো এই জন্য অনেক জ্বর উঠছে। তো আমি তখন মাছের ফিশারি ছিল, মাছের ফিশারির ওখানে রাতের বেলা ঘুমাইতাম, বাড়িতে যাইতাম না। তো মাছের ফিশারি পাহারা দিতাম রাতের বেলা, ওইখানে ঘুমাইতাম। তো একটা মাছ কিনে আনছে অনেক বড়, তো মাছ কিনে নাকি বাড়ির দিকে নিয়ে গেছে। এরপরে কী হয়েছে না হয়েছে আমি আর জানি না। ওই মাছটা কিনে বাড়িতে নিয়ে গেছে অতটুকুই জানি। এবং এরপরে আর যখন উনি মাছটা কিনে নিয়ে যায় তখন কিন্তু মোটামুটি অনেক রাতে, আর আমিও ছিলাম আর কি, আমার সাথেই কিনলো। এরপর উনি বাড়িতে মাছটা নিয়ে গেল, আমি তখন ফিশারি পাড়ে চলে গেলাম। রাত তখন আনুমানিক প্রায় আপনার 2:30 থেকে 3টার দিকে আমার বাড়ি থেকে কিছু লোক, 2জন ছেলে আর কি, আইসা আমার বলতেছে যে এই পিয়াস তাড়াতাড়ি উঠ বাড়ির দিকে চল। কেন, বাড়িতে যাবো কেন? পরে বলতেছে তোর মা ফাঁসি দিছে। হলো কোন মা? বলে তোর আপন মা। শোনার পরে বাড়ির দিকে একটা দৌড় দিয়ে যায়, দেখি সবাই আমার মায়ের লাশ নামাইছে, গলার মধ্যে তখন রশিটা খুলতেছে, উঠানের মধ্যে আমার মা শুয়ে আছে। এই প্রথম আমি শুনতে পেলাম আমার দাদি, আমার ওই সৎ দাদি আমার বাবাকে বলতেছে যে তোর কারণে বৌমা মারা গেল। মহিলাটা এত অসুস্থ ছিল, তারপরেও তুই তাকে এইভাবে মারলি। আমি তখনও বুঝতে পারলাম না। একটা পর্যায়ে থানা থেকে পুলিশ আসলো, আমার মায়ের লাশটা নিয়ে গেল, লাশ পোস্টমর্টেম করলো। এরপরের দিন লাশ বাড়িতে আসলো, দুপুরবেলা লাশ মাটি দেওয়ার জন্য খবর খোঁড়া হলো, আমার মাকে দাফন করে দিল। তো তখন আমার দাদা আমাকে একটু ভালোবাসতো। আমার মা মরে যাওয়ার পরে চিন্তা করেছিলাম যে আমি এখানে থাকবো না, অন্য কোনো দিকে চলে যাব, অন্য কোনো কাজ করবো, অন্য কোথাও চলে যাব। কিন্তু আমার দাদি আর আমাকে ওই সময় যেতে দিল না। বললো তোর মা যেহেতু মারাই গেছে, তুই আমাদের সাথেই থাক, তুই আমাদের সন্তান। এবং আমার দাদা সিরাজ খানকে বললো যে আমি তোরে বাবার কসম দিয়ে বলতেছি, তুই সন্তানটারে কষ্ট দিস, তুই এতিম একটা ছেলে, ওর দুনিয়াতে হিসাব করলে বাবাও নাই মাও নাই। এই কথা বলে আমাকে তখন সিরাজ খানের হাতে তুলে দিল। কিন্তু ভাই, সিরাজ খান কোনোদিনও আমাকে নিজের সন্তানের ভালোবাসাটা দেয় নেই। একটা পর্যায়ে আমি লোকমুখে জানতে পারি যে আমার মা যে আত্মহত্যা করে মারা গেছে তার বড় কারণ ছিল সিরাজ খান বাজার থেকে যে বড় একটা মাছ নিয়ে আসছিল। পাশের বাড়ির মহিলাদের কাছ থেকে আমি বিষয়গুলো পরে জানতে পারি। মাছ নিয়ে এসে আমার আম্মারে বলতেছিল যে উঠো মাছ কাটো। আমার আম্মা বলতেছে আমার অনেক জ্বর, তো আমার শরীর কাঁপতেছে,
এত বড় মাছ তো আমি এখন কাটতে পারবো না, এই মাছ কাটতে গেলে আমার হাত কেটে যাবে। একথা বলার পরে সিরাজ খান তখন আমার মাকে নাকি বললো যে মাছ কাটতে পারবি না কেন, মাছ যদি কাটতে নাই কাটিস এই মাছ তোর ওই দিক দিয়ে ঢুকাই দিব, ওই দিক দিয়ে ঢুকাই দেবে কথা বলে নাকি আমার আম্মার কাপড় চোপড় ধরে টানতে শুরু করছে। এবং এই গ্রামবাসীর সামনে এই অনেকগুলো মানুষ তখন ঝগড়া লাগছে, যেহেতু অনেক মানুষ আসছে চারপাশ থেকে, বাড়ির মানুষের সামনে আমার আম্মার তিনি কাপড় চোপড় সব টাইনা খুলে ফেলছে। আম্মার কাপড় চোপড় টাইনা খুলে আমার আম্মার সাথে এই মাছ আমার আম্মার ঢুকাবে এটা ওইটা শুরু করছে। সবাই তখন চিৎকার শুরু করছে, এগুলো কি? কারণ এখানে মানে ছেলে মেয়ে সবাই তো আছে, সবাই গিয়া সিরাজ খানরে ধরলো। আমার আম্মা তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকে গেল, উলঙ্গ শরীর, একদম উলঙ্গ, একটা কাপড়ও ছিল না। ঘরে গিয়ে কাপড় চোপড় পরে আমার মা এরপর পরে আত্মহত্যা করে। মনের ভিতরে তখন প্রতিশোধ জাগলো যে আমি যদি এই পরিবার থেকে চলে যাই তাহলে তো সিরাজ খানের উপরে প্রতিশোধ নেওয়া হবে না। যে সিরাজ খান আমার মাকে পুরো গ্রামবাসীর সামনে উলঙ্গ করেছে, আমার মাকে জোর করে উঠে নিয়ে দর্শন করেছে, আমার মাকে, মায়ের পুরো জীবনটা তছনছ করে দিচ্ছে, সেই সিরাজ খানকে আমি ছাড়বো না। এই প্রতিশোধটা তখন নিজের মনের মাঝে এমনভাবে জেগে উঠলো যে আমি সব ভুলে গেলাম, সব কিছু ভুলে এখানে থাকতে শুরু করলাম। আমার বয়স তখন প্রায় 19 থেকে 20-এর কাছাকাছি। ওই সময় আমার যে দাদা ছিল সিরাজ খানের বাবা, তিনি খুবই অসুস্থ। তিনি তখন সিরাজ খানকে বললো একটা কাজ কর, পিয়াসের একটা বিয়ে করা, আমি একটা বউ দেখে যেতে চাই, আমার নাতি বউ দেখতে চাই। সত্যি কথা বলতে গেলে পিয়াস খানের বাবা মা, আমার মা জীবিত থাকতে আমাকে যদিও ভালোবাসে না, কিন্তু আমার মা মারা যাওয়ার পরে এই সিরাজ খানের বাবা মা আমাকে অনেক ভালোবাসছে, মানে আমার সৎ দাদা দাদি আমাকে অনেক ভালোবাসতো। আমাকে ছাড়া তারা খাইতো না। একটা টাকা থাকলে দাদি আমার কাছে নিয়ে দিত, অন্য নাতিদের জন্য বা অন্য নাতিনের জন্য কাপড় চোপড় না কিনলেও ঈদের সময় আমার জন্য কাপড় চোপড় কিনতো। এবং দাদি আমাকে অনেক ভালোবাসতো, দাদাও ভালোবাসতো। এদের ভালোবাসা আসলে ভুলার মতো না। তো আমার 20 বছরের কাছাকাছি তখন সিরাজ খানকে বলল যে নাতিরে বিয়ে করা, আমি নাতি বউ দেখব। তা আমি যেহেতু পরিবারের বড়, বাকিরা তো সবাই ছোট, তো আমার আব্বা তখন আমার জন্য মেয়ে খুঁজতেছে। মেয়ে খুঁজতে খুঁজতে অনেক দূরের কোনো এক গ্রামের এক মেয়ে ঠিক করছে, নাম হচ্ছে তাসলিমা আক্তার, এবং আমাকে মেয়ে দেখাইতে নিয়ে গেছে। মেয়ে দেখার পরে আমি মানে কি বলবো, আসলে বলতে গেলে খারাপও লাগে। আমার বয়সে বড় হবে, বয়সে তো বড় হবে এবং অনেক মোটা এবং কালো, মানে পছন্দ তো দূরের কথা, এই মেয়ের দিকে তাকালেই আল্লাহ হয়তো বানাইছে বা আল্লাহর সৃষ্টি জীব সবই সুন্দর, কিন্তু আমার সাথে এই মহিলা কোনোভাবেই যায় না। এবং শুনেছি এর আগে নাকি তার একটা বিয়েও হয়েছে। তা আমি তখন চিন্তা করতেছি যে এরকম একটা মহিলাকে আমার বাবা কেন বিয়ে করাবে। পরিশেষে জানতে পারি এই বিয়েতে ওই মহিলা তার আগের যে স্বামী ছিল সেই স্বামীকে ছেড়ে দেওয়ার পরে 6 লাখ টাকা স্বামীর কাছ থেকে পায়। এই 6 লাখ টাকা যৌতুক বাবদ দিবে, এবং আমি যাতে ভালো কিছু করতে পারি আমার ব্যবসা বাণিজ্যের জন্য আরও 5 লাখ টাকা দিবে। টোটাল 11 লাখ টাকা মেয়ের পরিবার থেকে সিরাজ খান নেবে, মানে আমাকে কিছু একটা করে দেওয়ার জন্য। যেহেতু আমার বাবা তো নাই, মাও নাই, এতিম হিসাবে। এবং ওই তাসলিমার বাবা মাও চিন্তা করলো ছেলেটা এতিম, দিবে টাকাটা। 6 লাখ টাকা তাসলিমার কাছে আছে, এটা দিবে, আর 5 লাখ টাকা তাসলিমার বাবা মা দিবে, 11 লাখ টাকা দিবে। এই জন্য সিরাজ খান তখন চিন্তা করলো যে আমার কাছে এই তাসলিমাকে বিয়ে দিবে। তখন কিন্তু সিরাজ খান মোটামুটি প্রায় বয়স পড়ে গেছে, বয়সটা প্রায় অনেকটাই পড়ে গেছে। এক পর্যায়ে তখন এই তাসলিমাকে আমার কাছে বিয়ে দিল, এবং বিয়ে দেওয়ার পরে মোটামুটি একটা অনুষ্ঠানই করলো, খুব বড় করে জমকালো অনুষ্ঠান করলো। অনুষ্ঠানের পরে আমি তখন বউ নিয়ে ঘরে ঢুকলাম। আসলে বাসর ঘরে ঢোকার পরে আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ, আমি কার সাথে শুয়ে আছি বা এটা কে? তা আমার মায়ের বয়সী। তারপরেও দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো সহ্য করে মহিলার সাথে সংসার করে যাচ্ছি শুধু আমার দাদা তাদের মুখের দিকে তাকিয়ে, যে তারা তো অন্তত তাদের নাতি বউ দেখেছে, এটার জন্যই। তো আমার বিয়ে করার প্রায় 4 মাসের মাথায় আমার দাদা মারা যায়, মানে আমার সৎ দাদা সিরাজ খানের বাবা মারা যায়। এরপরে আমার দাদি ছিল, দাদির সাথে আমার দিন রাতগুলো কাটতেছিল। তা আমিও তাসলিমার সাথে খুব বেশি একটা রাতে ঘুমাইতাম না। বেশিরভাগ সময় ধরেন আপনার ওই আমার বাবার পিশারি ছিল, পিশারির পারে একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে রাতে ঘুমাইতাম, ওইখানেই থাকতাম। 2-1 দিন পর পর দাদি গিয়া গালাগালি করতো যে এই পিয়াস, বাড়িতে বউ, তুই এখানে থাকস কেন? দাদি গালাগালি করলে হয়তো এক রাত এসে বউর সাথে থাকতাম, এরপর আবার চলে যেতাম। মানে ওই মহিলার সাথে আমার আসলে মানে কোনোভাবেই যায় না। ওনার সাথে ঘুমাইলেও আমার নিজের কাছে খুব খারাপ লাগে, এবং সে রাতে প্রচুর নাক ডাকে, মানে অনেক নাক ডাকে, এতটাই নাক ডাকে যে তার নাক ডাকে শব্দে আশেপাশের ঘরে মানুষও ঘুমাইতে পারে না।
তারপরেও আমি পড়ে আছি, কী আর করব, কারণ আমার তো এই দুনিয়াতে কেউ নেই, বিচার দেবো কার কাছে, বলবো কার কাছে, বলার মতো তো কোনো মানুষ নেই। এমন করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে। তো তখন ছিল সালটা 2009 কি 10-এর কাছাকাছি সময়। ওই সময় তখন একবার মাছ বেচার পরে আমি তখন সিরাজ খানকে বললাম, বাবা তো বলি না, আমি বললাম যে আপনি করে কথা কি, আপনি কি আমার কটা টাকা দিবেন, একটা মোবাইল ফোন কিনবো। এখানে বসে থাকি ভালো লাগে না, একটা মোবাইল ফোন থাকলে একটু গেমস টেমস খেলা যায়, তো একটা মোবাইল ফোন কিনতে যাচ্ছি, আপনি কি আমার কটা টাকা দিবেন। পরে আমার বলে ওই সময় মোবাইলে কিন্তু অনেক দাম, মানে অনেক দাম একটা মোবাইলের। তারপরে সিরাজ খান ওই যে আমার শ্বশুরের কাছ থেকে যে 11 লাখ টাকা দিছে, ওই 11 লাখ টাকার 1 টাকাও কিন্তু আমাকে দেয় নাই। ওই পুরো টাকাই উনি ব্যবসার মধ্যে লাগাইছে, পুরো টাকা দিয়ে উনি ব্যবসা বাণিজ্য করতেছে, টাকাই ওনার, যে 11 লাখ টাকা নিচ্ছে ওইটা ওনার। পরে যেহেতু চিন্তা করলাম একটা মোবাইল ফোন চাইছি ওনার কাছে, তো 11 লাখ টাকা উনি আমার খাইয়ে ফেলছে, ওই হিসেবে তখন আমার একটা মোবাইল ফোন কিনে দিছে। তো মোবাইল ফোনটা কিনে দেওয়ার পরে আমি মোবাইল টিপাটিপি করে রাতের বেলা বসে থাকি। এমন করে অনেক রাত ধরেন আপনার কাটাই দিছি প্রায়। এই মোবাইল ফোনে টিপতাম, তখন একটা সাপের গেমস ছিল মোবাইলে, ওই সাপের গেমসটা খেলতাম, ঘুরে ঘুরে সাপের গেমসটা খেলতাম। আলহামদুলিল্লাহ ভালোই সময়গুলো কাটতেছে। এবং কেমন জানি নিজের মধ্যে একটু একা একা লাগে। বউয়ের কাছে তো যাই না, হয়তো দাদি বকা দিলে একবার কি দুইবার যাই, অন্যথায় আমি যাই না। আর তখন খুব একা লাগে। এবার আমি কী করতাম, নাম্বার বানায় বানায় কল দিতাম। ধরেন নাম্বার এরকম বানায়া 018 বা 019 016 এরকম করে নাম্বার বানায় বানায় আমি তখন কল দিতাম। এই নাম্বার বানায় বানায় কল দিতে দিতে হঠাৎ করে একদিন রাত্র প্রায় আপনার 12টার কাছাকাছি বাজে, 12টা কি 12:30, ওই সময় আমার কলটা একটা মেয়ে রিসিভ করলো। এর আগেও অনেকগুলো কল রিসিভ করছে, বাট পুরুষে রিসিভ করলো, বাট ওই কলটা একটা মেয়ে রিসিভ করলো। রিসিভ করার পরে মেয়েটা কেমন জানি কান্না করতেছে, ঘুমড়ে ঘুমড়ে কাঁদতেছে। তো কাঁদতেছে, আমি তখন বললাম কী ব্যাপার, কাঁদো কেন? আমার বলে আপনার মতো মানুষ তো কষ্টই দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন না, কাঁদবো না তো কী করবো। আমি তখন চিন্তা করলাম কী রে, এই মহিলা কারে মনে করছে বা এই মেয়ে কারে মনে করছে। আমি বললাম যে আপনি কাঁদতেছেন কেন, আপনি কি আমাকে চিনছেন, আমি কে? পরে হঠাৎ করে বলতেছে আপনি কে? আমি বললাম যে এটাই যে বললাম, আপনি কার সাথে কথা বলতেছেন? পরে বলে আপনি কে? আমি বললাম আমার নাম পিয়াস। তা পিয়াস আপনি কোথেকে কল করছেন? আমি বললাম বরিশাল থেকে। বলে বরিশাল থেকে আমাকে কল করছেন কেন, আপনি আমাকে চিনেন? আমি বললাম যে না, আমি তো আপনাকে চিনি না। তা বলে কল দিচ্ছেন কেন? আমি বললাম দেখেন আমার একা লাগতেছে, ভালো লাগতেছে না, এই জন্য নাম্বার বানায় বানায় কল দিলাম অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য। পরে আমাকে বলে আপনি তো লোকটা অনেক ফাজিল আছেন, এই ফোন রাখেন। এটা বলে ফোনটা মহিলা রেখে দিল, মানে মেয়েটা কেটে দিল। তো দেওয়ার পরে আমিও তার আর ফোন টোন দিলাম না, ফোন টোন দিলাম না যে ঠিক আছে। আর সেও আমার সারা রাত কল দিন, আমিও দিলাম না। পরের দিন যথারীতি আমি আমার কাজ করতেছি, মাছ টাছ ধরতেছি, মাছের খাবার দিতেছি। ওই দিন রাতেই ঠিক রাতের 1টা বাজে ওই নাম্বারটা থেকে আমার মোবাইলে এবার কল আসলো। পরে আমি তখন কলটা রিসিভ করলাম। পরে আমি বললাম কী ব্যাপার, আজকে যে আপনি কল দিলেন? তা বলে আমার একা একা লাগতেছে, এই জন্য কল দিছি। আমি বললাম ভারে, আপনি তো আমাকে চিনেন না, অপরিচিত কারোর সাথে কথা বললে কি একাকিত্বতা কাটবে, খারাপ লাগাটা কাটবে? আমাকে বলতেছে তো আপনিও তো গতকালকে রাতে আমাকে চিনতেন না, তাহলে কল দিচ্ছেন কেন? অপরিচিত কারোর সাথে কথা বললে কি মনে তৃপ্তি আসে? আমি তখন বললাম বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনার নাম কি? বলে নাম রিদা। আমি বললাম আচ্ছা রিদা, কোথায় থাকেন আপনি? বলে আমি ঢাকায় থাকি। আমি তখন বললাম বাহ বেশ ভালো, তা আপনি গতকালকে রাতে কান্না করছিলেন কেন? তো আমাকে বলতেছে না আসলে পার্সোনাল তো বলা যাবে না। আমি তখন বললাম আরে না বলেন, সমস্যা নাই। বলে আসলে খুব বিস্তারিত বলতে পারবো না, জাস্ট এটুকুনি বলি, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমাকে খুব প্যারা দেয়, এই জন্য ওর সাথে রাগারাগি করছিলাম, ভাবছিলাম মনে হয় ও কল দিছে, আমি নাম্বারটা খেয়াল করি নাই। আমি বললাম ও আচ্ছা আপনার বয়ফ্রেন্ড, তো বয়ফ্রেন্ডের সাথে এখনও সম্পর্ক আছে? বলে আছে, নাই এর মতো আর কি, অতটা ডিপ না। আমি তখন বললাম যে আপনার বয়ফ্রেন্ডের সমস্যা কি? বলে সমস্যা একটাই, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে উড়ায়, এরপরে অন্য অন্য মেয়েদের সাথে প্রেম করে, তাদের সাথে ঘুরতে যায়, তাদের সাথে ডেটিংয়ে যায়, কিন্তু আমার খোঁজ খবর নেয় না, আমার সাথে কথা বলে না। তো আমি বললাম এমন বয়ফ্রেন্ড থাকার চেয়েও তো না থাকাই ভালো, এরকম বয়ফ্রেন্ড রাখবেন কেন? আমি বলি সেটাই, আসলে মানে ও ভালো লাগতেছে, ওর সাথে কথা বলি, এরকম তার কেউ নেই ওর সাথে ছাড়া, তো যার জন্য আর কি এরকমটা। তো আপনি আমাকে একটু একটু টাইম দেন, তাহলে ওরে ছেড়ে দিব, ওরকম করে হাসতে হাসতে বলে। আমি বললাম দেখেন আমিও খুবই অসহায় একটা ছেলে, গ্রামে থাকি, তো কী আর করবো, আচ্ছা ঠিক আছে আপনি ফোন দেন, আমি কথা বলবো। এরপর থেকে এই হৃদা আমাকে সবসময় কল দিত, আমি সারা রাত ভোর ওর সাথে কথা বলতাম। তখনই হঠাৎ করে আমার জীবনটা জানি, আমার জীবনের সবচেয়ে উত্তম সময়, বেস্ট সময়টা তখন কাটতে শুরু হলো। আমাকে ফোন দিত, আমি তখন তার সাথে কথা বলতাম, মানে সারাক্ষণই তার সাথে কথা বলতাম। এবং ও আমাকে জিজ্ঞেস করেছিল আমার লাইফ স্টোরি। আমি বলেছিলাম যে আমার বাবা মা দুজনেই মারা গেছে, সৎ বাবার কাছে আসি, বাট বিয়ে করিনি। আমি যে বিয়ে করছি এটা বলি নাই,
কারণ বিয়ে করলে তার এই মেয়ে আমার সাথে কথা বলবে না, তাই না? এই জন্য আর আমি বিয়ের কথাটা তার কাছে হাইড করলাম। বাকি সব কথাগুলো তাকে ঠিকঠাক পথে বললাম এবং সেও আমার সাথে খুব মধুরভাবে মিশে গেল। আমার সাথে সেও তার মতো করে কথা বলতেছে, আমিও ওর মতো করে কথা বলতেছি, খুবই ভালোভাবে আমাদের সময়গুলো কাটতেছে। এভাবে ও আমাকে তার পার্সোনাল বিষয়ে অনেক কিছু বলে, তার ফ্যামিলির বিষয়, তার বয়ফ্রেন্ডের বিষয়। ওই সময় তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়, আমার সাথে রিলেশন হওয়ার পরে তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়, তখন সে টোটালি আমার সাথে রিলেশনে থাকে। প্রায় আমরা 7 মাসের মতো রিলেশনে থাকি। 7 মাস থাকার পরে ও তখন আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, ও আমাকে দেখবে। আমি তখন বললাম যে দেখো, আমি তো ঢাকা শহরে কখনোই যাই না, আসলেই সত্যি কথা, আমার জীবন আমি কখনোই ঢাকাতে যাই নাই। তাহলে আমি তো জীবনে কখনো ঢাকাতে যাই নাই, তুমি যদি আমার সাথে দেখা করতে হয় তাহলে বরিশাল আসতে হবে। ও বলে সমস্যা নাই, সবসময় তো ছেলেরাই মেয়েদের সাথে দেখা করতে আসে, এবার না হয় একটা মেয়ে একটা ছেলের সাথে দেখা করতে যাবে, বরিশাল কোথায় আসবো? আমি বললাম তুমি বরিশাল শহরে এসে আমাকে ফোন দিলেই হবে। তার 2 দিন পরে ও হঠাৎ বরিশাল শহরে চলে আসে এবং বরিশাল শহরে এসে আমাকে কল দেয়। আমার এখান থেকে বরিশাল শহরে যেতে বেশি সময় লাগে না, 1 ঘন্টার মতো টাইম লাগে। তো 1 ঘন্টার ভিতরে আমি একটা সিএনজি নিয়ে ওখানে চলে যাই এবং যাওয়ার পরে আমি জাস্ট অবাক হয়ে যাই। ওই সময় তো আসলে তো ফেসবুক ইন্টারনেট ছিল না, ফোনেই কথা বলতাম। তো তার তো আমি আর দেখি নাই, এই প্রথম যখন আমি তারে দেখলাম, বাবারে বাবা, তারে দেখার পর আমি জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম। এতটাই সুন্দর, এত রূপবতী, এরকম মেয়ে আমি জীবনেও দেখি নাই। শহরের মেয়ে তো চুলগুলা কালার করা এবং চুলগুলা কালার করা, হাতে মেহেদি দেওয়া, একদম সিমসাম একটা বডি, হ্যাংলা পাতলা লম্বা, চেহারাটার প্রচণ্ড মায়া, ঠোঁটের নিচে একটা তিল আছে, মানে সব কিছু মিলিয়া আমার জীবনে এত সুন্দর মেয়ে আমি টিভির পর্দায় ছাড়া বাস্তবে দেখি নাই। পরে আমি সামনে গেলাম, আমারই দেখেও বলতেছে তোমার নাম পিয়াস? আমি বললাম যে হ্যাঁ। বলো চলো একটা রেস্টুরেন্টে বসি। তা একটা রেস্টুরেন্টে বসলাম, আমি কোনো কথা বলি না, বিকজ আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এত সুন্দর মেয়ের সাথে আমি কীভাবে কথা বলবো, পরীর মতো সুন্দরী। অতক্ষণ মুচকে মুচকে হাসতেছে, বলে কি ফোনে তো বহুত পটর পটর করো, অনেক কথা বলো, এখন কথা বলো না কেন? আমি বললাম আমি আসলে কী বলবো বুঝতে পারতেছি না, যে তুমি এত সুন্দর কেন? তা বলে কি এরকম কেউ কাউকে বলে নাকি? এমন আমার কাছে মনে হয় তুমি অনেক সুন্দর, মানুষ এত সুন্দর হয় নাকি? তুমি কি মানুষ না পরী না জিন? তা তখন হাসে। আমার সাথে সারাটা বিকেল ও আমাদের বরিশালে ঘুরে বেড়ায়, আমাদের খুবই মধুর সময় কাটে। একটা সময় আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। আমি তখন বললাম কী ব্যাপার রিতা, তুমি ঢাকায় ফিরবা না? একটু পর তো আর ঢাকার লাস্টে পাওয়া যাবে না। আমাকে বলে না, আজকে কেন যাবো, আজকে তোমার সাথে থাকবো। আমি বললাম মানি, আমার সাথে কোথায় থাকবা? ও বলে কেন, তোমার বাসায়, তোমার বাসায় আমাকে নিয়ে যাবো না? আমি বললাম ও মা, এটা কী বলে? আমি বললাম আমার বাসায় আমি তোমাকে কীভাবে নিয়ে যাবো? আমি তোমাকে নিয়ে গেলে সবাই প্রশ্ন করবে না তুমি কে? বলবো বয়ফ্রেন্ড। তোমার বাবা মা আছে না? এবার আমি তো বলছি আমার বাবা মা নাই। ও বলে তাই তোমার দাদি আছে না? আমি বললাম হ্যাঁ দাদি আছে। বলে তোমার দাদির সাথে থাকবো। আমি বললাম রিতা এটা কী বলতেছো, আমার দাদি কি মনে করবে, গ্রামের বাড়ি? ও তখন বলো আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই, চলে যাই। যখন বলে চলে যায়, আমার কেমন জানি ভিতরটা মানে একটা মোচড় দিয়ে উঠলো, মানে খুব কষ্ট লাগলো। চলে যাবে? এমন না না যাইও না, আমরা একটা কাজ করি, আমরা হোটেলে থাকি, এখানে তো অনেক হোটেল আছে বরিশাল শহরে, কোনো একটা হোটেলে থাকি। আমাকে বলো আচ্ছা ঠিক আছে তাহলে হোটেলে থাকবো। পরে যেই হোটেলে যাই সেখানেই বলে কাবিনের পেপার দেখানোর জন্য। কাবিনের পেপার দেখাই দিয়ে কাবিন ছাড়া থাকতে দিবে না, অনেক ধরনের কথাবার্তা বলে। এবং একটা হোটেলে থাকতে দিলেও রিদি আমাকে বলে এই হোটেলের ম্যানেজারের চোখের চাহনি বা কথাবার্তা আমার কাছে ভালো লাগে নাই, ওরা হয়তো রাতের বেলায় পুলিশ এনে ধরাই দিতে পারে, এখানে থাকা যাবে না। পরে এরকম করতে করতে রাত্রে প্রায় 11:30 12টার কাছাকাছি বেজে গেছে। আমি বললাম একটা কাজ করো, আমরা রেল স্টেশনে অথবা হচ্ছে গিয়া তোমার বাস স্ট্যান্ডে বসে থাকি, আর এখন তো আর কিছু করার নাই, তাহলে আর কী করবো, বাড়ি যাবো কেমনে? ও আমাকে বলে কী বলো, আমার খুব খারাপ লাগতেছে। আমি তখন বললাম রিদা একটা কথা বলি, তুমি যদি কিছু না মনে করো। ও বলে হ্যাঁ মনে করবে না, বলো। আমি বললাম দেখো আমি তোমাকে বলেছি যে আমার আব্বার একটা ফিশারি আছে এবং সেই মাছের ফিশারির পাড়েই হচ্ছে আমার একটা ছোট্ট ঘর আছে এবং এটা বাঁশ দিয়ে বানানো। তা সে ঘরে যদি থাকো তাহলে রাতটা অন্তত সেখানে থাকা যাবে, কারণ ওখানে রাতেরবেলা কোনো মানুষ আসে না। আমাকে বলে বাড়ি বলো কি, তাহলে তো এটা আরও অনেক মজার, অনেক জোস একটা বিষয়। ওইখানে রাতের বেলায় থাকা মানেই তো হচ্ছে মানে পুরো লাক্সারি লাইফ, আমি ওখানে যাবো। আমি বললাম যাবা তো, তাহলে চলো। এরপরে অলরেডি আমি তখন বাস স্ট্যান্ড থেকে আস্তে আস্তে একটা সিএনজিতে উঠে, সিএনজিতে উঠে আমার ওই ফিশারির অনেক দূরে নেমে যাই, কারণ ওইটার কাছাকাছি গেলে হয়তো কেউ দেখে ফেলবে সিএনজি থেকে মেয়ে নিয়ে নামছি। এই জন্য অনেক দূরে নেমে বটতলা দিয়ে গাছের নিচে দিয়ে তখন মানে গ্রামের যে আইল ধরা রাস্তাগুলো আছে এগুলো দিয়ে তখন হাঁটতে শুরু করি। এবং হৃদার খুব দামি দামি পোশাক ছিল, তার পোশাক আশাকগুলো ময়লা হয়ে যাচ্ছে, কাদা লেগে যাচ্ছে, জমির মধ্যে হাঁটাহাঁটি করতেছি। এইভাবে হাঁটতে 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 অনেকটা দূর আমরা তখন চলে আসলাম এবং গ্রামের রাস্তা তো চাঁদের আলো ছিল এবং তার পাশে জোনাক পোকার মেলা ছিল। সব কিছু মিলিয়ে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মাঝে মাঝে মনে হয় যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাই, ভালোবাসা যেন মনের ভিতরে ভিড় করে বারবার বিন বিন করে। একটা সময় এরকম করে হাঁটতে হাঁটতে
আমি তখন আমার ওই বাসায়ের কাছে চলে আসি, আমার ওই ফিশারির পাড়ে। আসার পরে আমি ওর হাত ধরি, ও তখন আমার ফিশারির মধ্যে ওই স্বচ্ছ পরিষ্কার ওই পানির ভিতরে ওর পাগুলোকে পরিষ্কার করে ধোয়। আমি বললাম আমি তোমার পা ধোয়াই দেবো, বলে লাগবে না। ও তখন নিজের হাতে পা ধোয় এবং ধোয়ার পরে আমার যে ছোট্ট ঘরটা ছিল বাঁশ দিয়ে বানানো, সে বাঁশের ওই ছোট্ট করে আমি তখন ঢুকি। ও তখন বলে বাহ কি সুন্দর। এবং ওই বাঁশের ফাঁকি দিয়ে আস্তে আস্তে আপনার যেই আকাশে যে চাঁদটা ঝুলতেছিল, চাঁদের আলো পড়তেছিল ঘরের মধ্যে, এক অন্যরকম পরিবেশ। একটু পরে পরে বাতাস যেন কানে কানে বলে যায় ভালোবাসি ভালোবাসি। ওই সময়টা আমার এতটাই মধুর ছিল যেটা আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। মনের অজান্তেই হৃদিকে বুকের মধ্যে জড়িয়ে ধরি, মনে হয় যেন এই না হচ্ছে বউ, এই হচ্ছে ভালোবাসা। আলতো করে কপালে চুমু দিয়ে, আমি জানি না আমাদের মাঝে কী হয়ে যায়, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আমাদের মাঝে এক অন্যরকম সম্পর্ক সেরাতে হয়ে যায়। সকালে সূর্য ওঠার আগে আমি হৃদিকে বললাম যে হৃদা, সূর্য তো উঠে যাবে, এখন কি করবা? ও আমাকে বললাম আমার না তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না। আমি বললাম তাহলে থাকো, সমস্যা নাই। একটা পর্যায়ে আমি ওকে নিয়ে শুয়ে আছি, অ্যান্ড এরকম করতে করতে সূর্য উঠে গেছে, আমার উঠতে ইচ্ছে করতেছিল না। হঠাৎ করে আমার বাবা চলে আসতে পারে। বাবা অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরেও আইসা বাসার কাছে এসে বলতেছে এই পিয়াস পিয়াস উঠ। আমার তো তখন কলিজার মধ্যে পানি নেই, ইয়াল্লা এখন কি করব। আমি তখন বললাম হৃদা তুমি কোনো কথা বলে না, জাস্ট চুপচাপ কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে থাকো, আমি দেখতেছি। আমি তখন উঠলাম, উঠে বললাম বাবা এত সকালবেলা আপনি? পরে বলতেছে যে মাছ ধরার জন্য লোক আসবে, এই যে এটা তোরে বলার জন্য আসছিলাম, তোর তো মোবাইলও বন্ধ। আমার মোবাইল কিন্তু বন্ধ ছিল, আমার মোবাইলে চার্জ ছিল না, সারাদিন হৃদয়ের সাথে ঘুরছি বাইরে টাইরে। পরে এই জন্য বলে আমি বলতে আসছি দুপুরবেলা মাছ ধরার জন্য লোক আসবে, দুপুরে থাকবি, কোন দিকে যাইস না। আমি বললাম আচ্ছা আব্বা ঠিক আছে। এই কথা বলে আব্বা তখন চলে গেল। আমার তখন কলিজার মধ্যে পানি আসলো যে আল্লাহ, এখন কিন্তু সকাল হয়ে গেছে, চারদিকে অনেক আলো ঝলমল করতেছে, এখন কিভাবে আমি হৃদয় নিয়ে বের হবো বা কোথায় যাব বুঝতে পারতেছি না। পরে আস্তে আস্তে করে একটা কাঁথা পেঁচিয়ে ওরে নিয়ে আমি তখন গ্রামের যে আপনার ধানের আইল হয়, ধানের আইল দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি একটা রাস্তার মধ্যে উঠে ওখানে একটা রিক্সা পাই, সেই রিক্সা দিয়ে আমি ওকে মেন রাস্তা পর্যন্ত নিয়ে যাই। এবং মেন রোডে সিএনজি বাস স্ট্যান্ড যাওয়ার পরে আমি তখন বললাম যে হৃদা আজকের মতো তোমাকে চলে যেতে হবে, কারণ আমার মাছ ধরার জন্য লোক আসবে, ওখানে আমার থাকতে হবে, নাহলে বাবা আমাকে মেরে ফেলবে। ও যেতে চায় না, তারপরেও এক বুক যন্ত্রণা বুকে নিয়ে ওকে আমি তখন বিদায় দিলাম। হৃদা তখন বাসে উঠে গেল এবং রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, চলে গেল। আমি তখন ফিরে আসলাম, এসে দেখি যে ফিশারির পাড়ে মানুষজন জমে আছে, সবাই মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমিও তাদের সাথে তখন মাছ ধরার প্রস্তুতি নিলাম এবং আলহামদুলিল্লাহ প্রচুর মাছ পাইলাম। ওই মাছ বিক্রি, আমার আব্বা ওই মাছ পাঠিয়ে দিল ট্রাকে করেই, এগুলো শহরে চলে যাবে বিক্রির উদ্দেশ্যে। তা আমি তখন এইভাবেই আছি, এভাবেই হৃদয়ের সাথে আমার ফোনে কথাবার্তা চলতেছে, প্রেম ভালোবাসা চলতেছে। এরকম করে আমার আব্বা একটা সময় অনেকটাই অসুস্থ হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়। এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে সে শোয়া থেকে উঠতে পারে না, বেশিরভাগ সময় শুয়ে থাকে। আর এরই মাঝে আমার দাদিও মারা যায়, আমার দাদিমণিও মারা যায় এই ঘটনার মাঝে। আর আমার তখন ইচ্ছা করতেছে যে হৃদাকে দূরে রেখে আমি থাকতে পারতেছি না। আমার খুব ইচ্ছা করতেছে যে আমি ওকে বউ বানিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসবো, কিন্তু বাড়িতে আনবো কীভাবে? বাড়িতে তো আমার অলরেডি একটা বউ আছে, তাসলিমা তো পড়েই আছে আমার বউ পরিচয়ে, এখন আমি হৃদাকে আমার বাড়িতে কীভাবে আনবো? আর এরই মাঝে আমার বাবার উপরে তো আমার আর প্রতিশোধ নেওয়া হলো না, মানে সিরাজ খানের উপর আমি প্রতিশোধ দিতে পারলাম না। এখন আমি আস্তে আস্তে করে তাসলিমারে বললাম যে তাসলিমা, একদিন ওরে বললাম যে দেখো তুমি আমি একসাথেই থাকি, আমরা হাজব্যান্ড ওয়াইফের মতোই, সবই ঠিক আছে, কিন্তু তুমি তো এই জিনিসটা বুঝতেছো যে আমার সাথে তোমার বয়সের অনেক পার্থক্য, আর তোমার সাথে আমার কোনো কিছুতে আসলে খুব বেশি একটা ম্যাচ হয় না। আমরা সত্যিকার অর্থে বলতে গেলে দুজনেই প্রচুর অসুখী একটা মানুষ, কেউ সুখে না, তুমিও আমার সাথে সুখী না, আর আমিও তোমার সাথে সুখী না। তো আমরা চাচ্ছিলাম কি যে আমাদের সম্পর্কটার মাঝে আমরা একটা ব্রেকআপ দিয়ে ফেলি, মানে তুমি আমাকে ছেড়ে দাও সোজা কথায়। ও আমাকে বলে ছেড়ে দিতে পারি, শর্ত আছে, আমার বাবার কাছ থেকে যে 11 লক্ষ টাকা নিয়েছো সে 11 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দাও। আমি তখন বললাম 11 লাখ টাকা তো আমি তোমার আব্বার কাছ থেকে নিয়ে তো আমার বাবা নিছে। বলে হ্যাঁ তোমার নামেই তো নেওয়া হয়েছে, তোমার আব্বার কাছ থেকে টাকাটা নিয়ে আসো, আর কাবিনের 4 লাখ টাকা, 11 আর 4 টোটাল 15 লাখ টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। তা আমি এখন 15 লাখ টাকা কোথায় পাবো? এদিক দিয়ে বাবা অসুস্থ। আর এর মাঝে আরেকটা বিষয় আমি শুনেছি, এই সিরাজ কাকি করছে, তার যে জায়গা সম্পত্তিগুলো আছে, তার যে সৎ ছেলে, মানে তার যেই দ্বিতীয় বহির্গর যে সন্তানাদি আছে তাদের নামে সব লিখে দিয়েছে। এবং আমার যে সৎ ভাই বোনগুলো আছে তারা সবাই শহরে থাকে, সবাই বরিশাল শহরে থাকে, ঢাকা শহরে থাকে, ওইখানে থেকে পড়াশোনা করে। তারা কেউ বৎসরও একবার বাড়িতে আসে না, মানে ভাই বোন সবাই শহরে থাকে। আর যেই সিরাজ খানের যে বউ ছিল, আমার যে সৎমা ছিল, তিনিও মারা যায়, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তিনিও অসুস্থ হয়ে মারা যায় এবং তিনি আমার দাদির আগেই মারা যায়। আর সন্তানেরা সবাই শহরে থাকে, তারা পড়াশোনা করে, সিরাজ খান তখন বাড়িতে থাকে, আমিও বাড়িতে থাকি। পরে এমন করে চলতে চলতে আমি তখন
যেহেতু ওই দিক দিয়ে রীতির আমি বিয়ে করে বাড়িতে আনবো, তাড়াতাড়ি তাসলিমাকে আমার বাড়ি থেকে বিদায় করতে হবে। তো সিরাজ খান যেহেতু অসুস্থ, একদিন আমি বললাম আব্বা, তখন আমি ওনারা লাস্টের দিকে বাবা ডাকতাম, আমি যে বাবা আপনি তো তাসলিমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন, 11 লাখ টাকার মতো, আর আমার কাবিনের প্রায় 4 লাখ, টোটাল 15 লাখ টাকা। তো এখন আসলে তো আমি তো ওকে নিয়ে থাকতে পারতেছি না, বা ওর সাথে আমার সংসার ভালো কাটতেছে না, এবং ওর পেটে কোনো সন্তানাদিও হচ্ছে না, সন্তান হচ্ছে না এটাও সত্য, কোনো সন্তান হয় না। তো আমি চাচ্ছিলাম যে আমাদের দুজনের সম্পর্কের মাঝে যেহেতু এরকম ঝামেলাই হচ্ছে, আমি সম্পর্কটা আস্তে আস্তে ছাড়াছাড়ি করে ফেলে আপনি তাসলিমার টাকাটা দিয়ে দেন, ওর বাবার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন। এটা বলা মাত্রই আমার বাবা তখন আমার উপরে খেপে যায়, এবং শুধু খেপে যায় না, আমাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করে, বলে যে 15 লাখ টাকা, 15,000 টাকা কোনোদিন একসাথে চোখে দেখছিস, তুই 15 লাখ টাকা দিতে বলতেছিস, বাইরে আমার বাড়ি থেকে ফকিন্নির পুত, খুবভাবে আমাকে গালাগালি করে। মনটা তখন খুব খারাপ হয়ে যায়, ঘর থেকে তখন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে চিন্তা করি কী করব। তখন আমি গিয়ে আস্তে আস্তে আমাদের এখানে একটা জায়গা আছে, খোলা মাঠের মতো, ওখানে ছেলেমেয়েরা বিকেলবেলা হচ্ছে খেলাধুলা করে, ওই মাঠের কর্নারে গিয়ে বসে আছি। মাঠের কর্নারে বসে আছি, মনটা তখন খুব খারাপ, কী আর করবো বুঝতে পারতেছি না। ওই সময় আমাদের বাড়ির এক কাকা আছে, উনি আবার একটু মোটামুটি আমাদের এলাকার সর্দার মাতবর টাইপের লোক আর কি। উনি এসে আমাকে বলতেছে যে পিয়াস, কী অবস্থা, তোর মন খারাপ কেন? আমি বললাম যে কাকা মন ভালো আছে। পরে বলে বেটা তোর মনটা কেন খারাপ এটা আমি জানি তো। আমি তখন বললাম যে কী রে, আমার মন খারাপ উনি জানে কী করে? আমি তখন বললাম কী বলেন আপনি, আমি আমার মন খারাপ এটা আপনি কীভাবে জানবেন? ওই কাকা তখন আমাকে বলতেছে বিষয়টা তো আর পারিবারিক নাই, এটা তো এখন সামাজিক হয়ে গেছে, এটা তো আর পারিবারিক বিষয় না, এটা এখন সামাজিক বিষয়, এই জন্য এটা তো আমরা জানবই। আমি তখন বললাম যে এটা আপনি কী বলেন কাকা, আপনি কোন বিষয়ে কথা বলতেছেন? বলে বেটা শোন, আসলে অপরাধটা তোরই, তোর কারণে আজকে এরকম একটা অবস্থার মধ্যে তুই পড়ছিস, বা তোর মনটা খারাপ। তোর দাদি তোকে বারবার বলতো যে তোর বউটারে নিয়া তুই বউর কাছে থাক, ফিশারি পারে থাকিস না, আর ফিশারিতে থাকলেও তোর বউরের সাথে করে নিয়ে যা। কিন্তু তুই তোর দাদির কথা না শুনে বউটার এইভাবে রাখে গেলি, আর এখন মন খারাপ, তোর বাবা তোর বউয়ের সাথে থাকে এই জন্য। আমি তখন শুনলাম একটা নতুন কথা, কিরিটি কী বলে? আমি বললাম যে মানি আপনার কথা তো আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। উনি আমাকে বলে আমি জানি তো তোর মনটা এই জন্যই খারাপ যে তোর বাবা তোর বউর সাথে থাকে, এটা তো গ্রামের সবাই জানে, এই বাড়ির সবাই জানে, এটা তো আর লুকে কোনো লাভ নাই। তো একটা কাজ করতে, একটা দরবার ডাক, তোর বাবা তো আসলে মানুষ হিসাবে বেশি সুবিধার না, এই পর্যন্ত কম করে হইলেও 1-1.5 মেয়েকে দর্শন করছে, খুবই খারাপ প্রকৃতির একটা লোক, এখন নিজের ছেলের বউর সাথে রাতের বেলায় থাকে, এটা তো শুনতেও খারাপ দেখায়, সমাজের তো মান সম্মান আর কিছুই নেই। তুই দরবার ডাক দে, দরবার ডাক দিয়ে বুইরারে পিঠে বাড়ি থেকে বের কর বেটা, এরপরে তুই তোর বউরে রক্ষা কর। আমি কথা শোনার পর তো অবাক হয়ে গেলাম, আরে কী বলে? উনি বলে যে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমারে বলিস, আমি তোর সাহায্য করবো। এই বলে ওই কাকা তখন উঠে চলে গেল। আমি তখন নতুন একটা রাস্তা পাইলাম, কি রে এটা তো আমি জানিই না যে আমার বউয়ের সাথে এই মানে সিরাজ খানের কোনো অবৈধ সম্পর্ক আছে, এটা তো আমি জানতামই না, এই প্রথম আমি এটা ওনার মুখে জানতে পারি। এবার বিষয়টা আমি আস্তে 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 করে যখন আলোচনা করি, দেখি এটা আমাদের গ্রামের সবাই জানে যে আমার বউ নাকি, আমি যখন ওই ফিশারি পাড়ে থাকতাম, আমার বউ প্রায় প্রতি রাতে আমার বাবার সাথে রাতের বেলায় ঘুমাইতো। এটা গ্রামের প্রায় সব মহিলারাই জানে, এবং সকালবেলা উঠে আমার বউ গোসল করতো, আমার বাবাও পুকুরে গোসল করতো। এটা সবার মুখে মুখে তখন বিষয়টা ছড়াই গেছে। আমি তখন চিন্তা করলাম যে আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে, এই সুযোগটা কাজে লাগিয়ে সিরাজ খানের উপর আমার প্রতিশোধ নেওয়া হবে, এবং তাসলিমাকেও আমি ঘর থেকে বের করতে পারবো। এই পরিকল্পনা করে আমি একদিন রাতে পাহারায় বসলাম যে তাসলিমা সিরাজ খানের ঘরে যায় কি না। কিছু দেখলাম যে না, ও সিরাজ খানের ঘরে গেল না। আমি 2টা রাত পাহারা দিলাম, 2 রাতের এক রাতে ও সিরাজ খানের ঘরে ঢুকলো না। পরে চিন্তা করলাম যে পরিকল্পনা অন্যভাবে করতে হবে। একদিন রাতের বেলায় আমি তাসলিমাকে নিয়ে শুয়ে আছি মধ্যরাতে, হঠাৎ করে আমি তাসলিমারে বললাম, রাত তখন প্রায় 1টার মতো বাজে, আমি বললাম তাসলিমা তোমার একটা কথা বললে তুমি কি রাখবা? ও আমারে বলে হ্যাঁ রাখবো তো বলো। আমার আব্বা কিন্তু কখনোই ঘরের দরজা লাগায় ঘুমাইতো না, কারণ অসুস্থ ছিল তো এই জন্য ঘরে দরজা লাগায় ঘুমাইতো না, কারণ উনি ডাক দিলে আমরা তখন যাইতাম, উনি তো উঠে আবার দরজা খুলতে পারতো না, একজনে ধরে অনেকে উঠানো লাগতো, এমন একটা অবস্থা। এই বুড়ো বয়সেও সেই ধরনের কাজগুলো করে, এবং আমার বউর সাথে যে তার অবৈধ সম্পর্ক আছে এটা কিন্তু সত্য, এটা অনেকের মুখে আমি শুনেছি, এই এলাকার অনেক মানুষই কিন্তু বিষয়টা জানে, সবাই বিষয়টাতে অবগত আছে। আমি বললাম তাসলিমা যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আমি যদি তোমার স্বামী হই, তাহলে আজকে আমি তোমার একটা কথা বলবো, তুমি যদি আমার কথাটা রাখো। ও বলে কী কথা? আমি বললাম আমি তো মাছ বিক্রি করি ফিশারির, তো আমার হিসাবে একটু গরমিল মনে হচ্ছে, তো বাবার বালিশের নিচে বাবার একটা নোটবুক আছে, এই নোটবুকটা যদি কোনোভাবে আমাকে আইনে দেওয়া যায়, আমি আমার হিসাবের সাথে মিলে দেখবো যে সব ঠিক আছে কি না। আর যদি দেখি বাবার হিসাবের সাথে আমার হিসাব গরমিল, তাহলে তো আমার সমস্যা করবে, বাবা তো আমার মারবে। তো একটু কষ্ট করে বাবার বালিশের নিচ থেকে
তুমি কি একটু নোটবুকটা নিয়ে আসো না। আমাকে বলে, আরে কি বলো, তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। আমি বললাম, আরে না, আমি বাবার রুমে কখনোই ঢুকি না। আর তোমার তো বাবা ডাকলে তুমি যাও, বাবার ওষুধ খাওয়াও বা গোসল করাও। তুমি যদি ডাইরেক্ট যদি বাবা দেখেও ফেলে, তুমি বলবো আপনাকে দেখতে আসছি, আপনি ঘুমাইছেন কিনা বা আপনার শরীর ঠিক আছে কিনা। তো আমি তো কখনো বাবার রুমে ঢুকি না। এখন আমি যদি ঢুকি তাহলে তো ধরো বাবা বুঝে ফেলবে। ও তখন বলে, তাহলে কি আমি যাবো? আমি বললাম, হ্যাঁ তুমি যাও। এ বলার পর ও তখন আস্তে আস্তে উঠলো, উঠা আমার আব্বার ঘরের দরজাটা খুললো এবং আমি কিন্তু ওর পিছিয়ে পিছিয়ে আসছি এবং আমি বললাম ঢুকো। ও তখন আব্বার ঘরে ঢুকা মাত্রই আমি তখনই সাথে সাথে বাইরে থেকে দরজাটা লাগাই দিলাম এবং বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে দিলাম চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরেই আশেপাশের সব মানুষ তখন দৌড়ে চলে আসে, আমাদের গ্রামের সব মানুষ আসার পরে কী হয়েছে। এবং ওই সাথে আমার ওই কাকাও ছিল, যে কাকা আমাকে বলেছে আমার বাবার সাথে আমার বউর অবৈধ সম্পর্ক আছে। আমি তখন কাকারে বললাম যে, কাকা দেখেন, আজকে হাতে নাতে ধরছি, আমার বউ প্রতিদিন রাতে আমাকে রেখে ওই বুড়ার কাছে চলে যায় এবং বুড়ির সাথে থাকে। আমি যে ফিশারি পারে থাকি, আমার বউ আমার বাবার সাথে থাকে। কাকা বলে, এটা তো আমরাও জানি, গ্রামের সব মানুষ জানে। আমি বলে, আজকে হাতে নাতে ধরছি, আপনারা বিচার করেন। কাকা তখনই চেয়ারম্যানের কল দিল। ওই রাতের মধ্যে চেয়ারম্যান চলে আসলো। সবাই আসার পরে তখন ঘরের দরজা খুলছি। ঘরের দরজা খোলার পরে দেখি তাসলিমা বসে বসে কান্না করতেছে, বাবা শুয়ে আছে। বাবা বলে, কি হয়েছে? এবং গ্রামের পোলাপাইন গিয়ে বাবাকে মারতে শুরু করে। এই বেটা বুইরা হারামজাদা, এই বয়সে তুই তোর এই ছেলের বউ নিয়ে তুই এগুলো করস, মানে মারছে, ইচ্ছা মতো মারছে আব্বারে। মারার পরে সকালবেলা তখন দরবার বসলো এবং দরবার বসার পরে দরবারের রায় হলো যে তাসলিমা যেন এই পরিবার থেকে নাকে খড় দিয়ে জুতার মালা গলায় দিয়ে তাসলিমা চলে যাবে। তাসলিমা এই পরিবারে আর আসবে না এবং আমার বাবা মানে তিনি হচ্ছে জরিমানা হবে এবং জরিমানার পরে তিনি এই গ্রামের ভিতরে ঢুকতে পারবে না। এই গ্রামে তিনি ঢুকতে পারবে না, গ্রাম থেকে তিনি বেরিয়ে যাবে। তবে গ্রামের আইনে একটা জরিমানা আছে, ওই জরিমানাটা দিয়ে তিনি গ্রাম থেকে বেরিয়ে যাবে, সে আর গ্রামে ঢুকতে পারবে না। যেমন কথা তেমন কাজ। এলাকার সর্দার, মাতবর, চেয়ারম্যান থেকে শুরু করে সবাই তখন রায়ে বসলো। তাসলিমাকে তখন নাকে খড় দিয়ে জুতার মালা পরিয়ে এই গ্রাম থেকে বিতাড়িত করা হলো। দুপুরের কাছাকাছি গ্রামের সর্দার, মাতবর বাবাকে বলে উঠলো যে, আপনি গ্রাম থেকে বেরিয়ে যান, আপনি এই গ্রামে থাকতে পারবেন না। আপনার যে ছেলেমেয়েরা আছে তারা গ্রামে আসতে পারবে, তারা থাকতে পারবে, কিন্তু আপনি এই গ্রামে থাকতে পারবেন না। এর আগেও আপনার নামে অনেক বদনাম, আপনি আপনার যুবক বয়সে অনেক মহিলার অশ্লীলতা হানি করছেন, অনেক মহিলার ইজ্জত নষ্ট করছেন, ভাসর ঘর থেকে বউ উঠে এনে আপনি দর্শন করছেন, আপনার অনেক অপবাদ। কিন্তু বুড়ো বয়সে এসে নিজের ছেলের বউর সাথে এটার মানতে পারলাম না। আমার আব্বাকে তখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমি তখন ভাবি যে, যায় বেটা, এবার আমার সাপও মূল্য, লাঠিও ঠিক থাকলো। একইভাবে তাসলিমা আমার কাছ থেকে বিদায় হলো। আর এই দিকে আমার বাবাও ঘরবাড়ি সব ছেড়ে পালালো, আর এখন সব কিছুই তো আমার। আমি তখন হৃদারে ফোন দিলাম যে, হৃদা, তুমি তোমার বাবা মাকে পাঠাও, এখন আমার ঘরবাড়ি সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার আব্বা আম্মা আসলে আমার ঘরবাড়ি দেখতে পারবে এবং আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসবো। এবং এই বিয়ের কথাটা বলার পরে হৃদা জানে হঠাৎ করে কেমন একটু চেঞ্জ হয়ে গেল। ও বলছে, বিয়ে করে গ্রামে থাকবো নাকি? বিয়ে করে তো শহরে থাকবো। তুমি শহরের দিকে কোথাও দেখো কোনো কিছু করা যায় কিনা। আমি তখন কী করলাম, যেহেতু সব কিছুই আমার, আমি তখন বাবার গোয়ালের গরু বিক্রি করে ফেলাম। অনেকগুলো গোয়ালের গরু ছিল, অনেকগুলো, প্রায় আপনার 10 লাখ টাকার উপরের গরু, 10-12 লাখ টাকার গরু। সেই আমলে 10-12 লাখ টাকার গরু বিক্রি করলাম। গরু বিক্রি করার পরে হৃদা আমাকে বললো যে, শহরে একটা ফ্ল্যাট কিনে শহরে থাকো। এরপরে চিন্তা করলাম আরও টাকা লাগবে, একটা ফ্ল্যাট কিন্তু ওই সময় প্রায় 30 লাখ টাকার মতো প্রয়োজন। আমার বাবার যে গরু ছিল, এরপরে ফসলি জমি ছিল, তারপরে আবার মাছের ফিশারি ছিল, সব কিছু আমি তখন ধ্বংস করে দিই। মুরগির ফার্ম ছিল, এই সব মিলে আমি প্রায় 30 লাখ টাকার কাছাকাছি তখন ম্যানেজ করে ফেলি। এবং 30 লাখ টাকা ম্যানেজ করার পরে আমি তখন হৃদারে বললাম যে, হৃদা, আমার তো 30 লাখ টাকা ম্যানেজ হয়েছে, এখন শহরে একটা ফ্ল্যাট কিনবো এবং সেখানে আমি তোমাকে নিয়ে থাকবো। আমাকে বলে, ঠিক আছে, তাহলে শহরে ফ্ল্যাট কিনো, তুমি কি তোমার নামে কিনবা না আমার নামে কিনবা? আমি বললাম, তুমি যদি বলো তোমার নামে তাহলে তোমার নামে, বলে না, আমার নামে কেন কিনবা, তুমি অবশ্যই তোমার নামে কিনবা, তোমার নামেই কিনো। এরপর আমি তখন এই ফ্ল্যাটটা কিনি এবং ফ্ল্যাট কেনার পরে আমি তখন গ্রাম পুরোপুরি ছেড়ে দিই, গ্রামে মাঝে মাঝে যাই, কিন্তু আমি তখন শহরেই থাকি। আর এই ঘটনাগুলো নিয়ে আমার সৎ ভাই বোনেরা অনেক ঝামেলা করার চেষ্টা করেছে, কিন্তু গ্রামবাসীর সবাই আমার পক্ষে থাকার কারণে আমার সৎ ভাই বোন কিছুই করতে পারে নাই। এবং গ্রামবাসী আমার সৎ ভাই বোনকেও গ্রামে ঢুকতে দেয় নাই, বলেছে তোরা শহরে আছিস, শহরে পড়াশোনা করিস, সেখানেই থাক, গ্রামে আসিস না। পিয়াস যেটা করেছে এটা একদম ঠিক করেছে। পিয়াস কাজটা মোটো অন্যায় করে নাই। তোর বাবা এই ধরনের কাজ করছে পিয়াসের বউর সাথে, এই জন্য পিয়াস তোর আব্বাকে ধরছে। আমার কথা হলো, আমার সাপও মরে গেল ভাই, লাঠি কিন্তু আমার খুবই স্ট্রং। এরপর আমি ওখানে ফ্ল্যাট কিনলাম। ফ্ল্যাট কেনার পরে আমার নিজের নামেই কিনেছি, কিন্তু আমি হৃদার নামে কিনি না, আমার নামেই কিনছি। যদি হৃদা বলতে আমি ওর নামেই কিনতাম। এরপরেও আমার সাথে আসে, আমার সাথে থাকে, আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক, একই ফ্ল্যাটে আমরা থাকি, মাঝে মাঝে আসে।
এবং আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হচ্ছে। আমি তখন বললাম যে রিদা, আমরা বিয়েটা করে ফেলি, এভাবে হচ্ছে এভাবে বিয়ে ছাড়া থাকতেছি, মাঝে মাঝে তুমি আসতেছো, এটা তো ভালো দেখে না, সামাজিকভাবেও বিষয়টা ভালো দেখে না, এবং আইনিভাবে তো এটা আসলে অপরাধ। সো আমরা বিয়েটা করে ফেলি, আমরা বিয়ে করে একসাথে থাকি। কিন্তু বিয়ের কথা বলে ও জানে কেমন পিছলে যায়, মানে বিয়েও করবে না, এবং ও বলে একটু অপেক্ষা করবো, আমার পড়াশোনা চলতেছে, এটা ওইটা বলে প্রায় 1 বৎসরের মতো কেটে যায়। আমি 1 বৎসরে ও সবসময় আমার সাথে আসতো, আমার সাথে থাকতো, কিন্তু আমি ওকে বিয়ে করতে পারলাম না। আর এদিক দিয়া আমার গ্রামের যে জায়গায় সম্পত্তি আছে সবই কিন্তু আমার আব্বা আমার ভাই বোনদের নামে লিখে দিয়েছে। আমি কিন্তু ওখানে কোনো কিছুই পাইলাম না, শুধু এই ফ্ল্যাটটাই আমার আছে। পরে এরকম করে যেতে যেতে একদিন হঠাৎ করে আমি কোনো এক নিচে, মানে আমাদের একটা মার্কেটে যাচ্ছি, ওই সময় হঠাৎ করে দেখি যে রিতা এবং একটা বাচ্চা, যে বাচ্চার বয়স ধরেন আমরা 5 থেকে 6 বছর, ওই রিক্সা দিয়ে কোথায় জানি যাচ্ছে। আমি দেখার পরে ডাক দিয়ে বললো যে এই রিদা কই যাও? ও বলে এই আমার এর নিয়ে একটু মানে ডাক্তারের কাছে যাব। আমি তখন বললাম এটা কে? বলে এটা আমার বোনের মেয়ে। এই মেয়েটা তখনই বলতেছে যে আম্মু উনি কে? পরে ওর যখন আম্মু ডাক দিলাম, তখন মুখের দিকে তাকিয়ে আসলাম, এবং চেয়ারও কিন্তু ওর মতো। পরে বলছে আমি এখন ফার্মেসিতে যাচ্ছি, পরে তোমাকে কল দিব। পরে ফার্মেসিতে গেল, 1 ঘন্টা পর আমি কল দিলাম, ও তখন বাসায় বললাম কী ব্যাপার রিদা, পিচ্ছিটা তোমার মা ডাকলো কেন? ও বলে জানো না, সব মেয়েরা তো খালামণিকে মা বলেই ডাকে, খালাকে তো কেউ আর খালা ডাকেন, সবাই মা ডাকে, তো আমাকে মাই ডাকে, পিচ্ছি আমাদের বাসায় থাকে, আমাকে মাই ডাকে। তো আমি বললাম ভালো কথা, ঠিক আছে। এভাবে ওর সাথে কথা বলতেছি। আমি ওর বিয়ের জন্য মোটামুটি খুব প্রেশার দিলাম যে দিদি এভাবে হতে পারে না, তুমি আমার বাসায় আসো, আমার সাথে থাকো, আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক, এটা ভালো দেখে না, তুমি প্লিজ কিছু একটা করো, আমরা বিয়ে শাদী করে ফেলি। যখন এরকম করে পিস টানা দিতেছে, আমাকে বিয়ে করার জন্য রাজি হচ্ছে না। একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে করে ইনকোয়ারি করতে শুরু করি, বিয়েটা করতে চায় না কেন। একদিন আমি ওর পিছনে, এবং ও যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের আমি খোঁজখবর নেই। বিল্ডিংয়ের আমি দারোয়ানকে আমি তখন জিজ্ঞেস করি, যে দারোয়ানের সাথে টাকা টুকা দিয়ে ওরা জিজ্ঞেস করি যে এই বিল্ডিংয়ে যেই রিদা থাকে, রিদা নামের মেয়েটা, এটা আসলে মূলত কোথায় থাকে বা কী, তাদের সম্বন্ধে যখন জিজ্ঞেস করি, তখন আমি ওই দারোয়ানের মুখে জানতে পারি রিদা একজন বিবাহিতা মেয়ে। শুধু বিবাহিতা বললে ভুল হবে, রিদার মানে বিয়ে তো হইছে, এবং রিদার যেই বড় ছেলে আছে, বড় ছেলে অনেক বড়, স্কুলে পড়ে, ক্লাস 9 না ক্লাস 10 পড়ে, এটা আমাকে বললো। এবং এরপরে ওর টোটাল 3 মেয়ে 1 ছেলে, 3 মেয়ে 1 ছেলে। জামাই থাকে হচ্ছে লন্ডনে, জামাই লন্ডন থাকে, 3 মেয়ে 1 ছেলে, ছেলে বড় এবং মেয়েগুলো ছোট ছোট। আমি শোনার পরে মনে হয় দুনিয়াতে নাই, এটা কী শুনলাম। আমি তখন ওরে মানে আর নিজের ভিতর রাগটাকে ধরে রাখতে পারিনি, খুব ভাবে রেগে গিয়ে তখন বাসায় গেলাম, ফ্ল্যাটে গিয়ে ওরে ফোন দিলাম, ও রিসিভ করছে। আমি তখন বললাম রিদা, এমনি বললাম আমি ভাইব না, তুমি ভাইব না যে আমি তোমাকে ছেড়ে দিব, তোমার কারণে আমি তাসলিমাকে ছেড়েছি, তোমার কারণে বৃদ্ধ বাপকে কলঙ্কিত করে এলাকা ছাড়িয়েছি, তোমার কারণে বাবার সমস্ত ব্যবসা বাণিজ্য বিক্রি করে আমি শহরে ফ্ল্যাট কিনেছি, তুমি আমাকে ধোকা দিলা, আমার সাথে বেইমানি করলা। ও তখন বলে তুমি জেনে গেছো? আমি তো এটা তোমাকে বলার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু তোমার সামনে গেলে আমি আর বলতে পারি না। ভাবছিলাম এই তোমার সামনে গিয়ে তোমাকে সবগুলো কথা বলে দিব, কিন্তু আবার মনে হলো যে কিভাবে বলবো। জানো খুব কম বয়সে আমার বিয়ে হয়, 13 থেকে 14 বছর আমার বিয়ে হয়, এবং বিয়ে হবার পরে আমার স্বামী আমার উপরে শারীরিক নির্যাতন করে। আমি কখনো স্বামীর কাছ থেকে ভালোবাসা পাইনি, প্রতিটা সময় তার কাছ থেকে অপমান অপদস্থ ছাড়া কিছুই পাইনি। শুধু ফিজিক্যাল সম্পর্ক ছাড়া, শারীরিক সম্পর্ক ছাড়া ও কখনোই আমাকে ভালোবাসে নাই। একটা পর আমার একটা বড় সন্তান হয়, আমি তখন অনেক ছোট, একদম ছোট বয়সে আমার সন্তানটা হয়। ডাক্তার বলে এই সন্তানটা হওয়ার সময় নাকি আমি মারা যাব। এরপর আমার একটা ছেলে হয়, এরপর আমার 3টা মেয়ে হয়। যেদিন তুমি আমাকে প্রথম কল দিয়েছিলা, আমি যখন কান্না করতেছিলাম, সেদিন আমি ভাবছিলাম যে ইন্টারনেটে আমার স্বামী আমাকে কল করেছে, কারণ ইন্টারনেটে যখন কল করা হয় তখন বাংলাদেশি নাম্বার ওঠে। ও আমাকে অনেক গালাগালি করে ফোনটা কেটে দিয়েছে, ভাবলাম হয়তো আবার কল দিয়েছে, এই জন্য আমি তুমি মনে করে কথা বলেছিলাম তোমার সাথে। আর এরই মাঝে কিন্তু আমি কিন্তু আমার বিষয়গুলো ওকে বলে দিয়েছি, যে আমি বিয়ে করেছি বা বউ ছেড়েছি, সবই তাকে জানাইছি, কিন্তু ওর বিষয়গুলো আমাকে জানাই নাই। ওরা আমাকে বলতেছে যে দেখো, আসলে তুমিও তো আমার কাছে লুকাইছো,
আমাকে তুমি তো মিথ্যা বলছো, আমি কি করব? আমি বললাম, হ্যাঁ আমি তোমাকে মিথ্যে বলেছি ঠিক আছে, কিন্তু মিথ্যাটাকে আমি সত্যি বানিয়েছি। আমি তো আমার বউকে ছেড়ে দিয়েছি, এখন তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, স্বামীকে ছেড়ে দিয়ে আমার সাথে চলে আসো। আমাকে বলে, এটা কীভাবে সম্ভব? আমার 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমার সন্তানদেরকে আমি কোথায় নিয়ে যাবো? আমি বললাম, তোমার সন্তানদেরকে আমি দেখবো, আমার সাথে তুমি থাকবো? বলে না, এটা হতে পারে না। আমি আমার সন্তানদেরকে তাদের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি বললাম, হৃদা এ তুমি কী বলতেছো? আমি তোমার সন্তানদেরকে আমার নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দেবো, আমি কোনোদিন তাদেরকে কষ্ট দিব না, প্লিজ। ও আমাকে বলে, এটা আমি কখনোই পারবো না। আমি বললাম, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখাইছিলা কেন? ও আমাকে বলে, স্বপ্ন তো তুমিও দেখাইছিলা, তুমি বিয়ে করো নাই, তুমি তোমার বউর সাথে ঘুমাইছো না, তুমিও তো আমার সাথে বেইমানি করেছো। আমি বললাম, হৃদা আমি তোমার মতো বেইমানি কোনো? বলে, হ্যাঁ হয়তো আমি একটু বেশি করেছি, তুমি একটু কম করেছো, কিন্তু বেইমানের খাতায় আমাদের দুজনের নামে কিন্তু লেখা আছে। আমি বললাম, হৃদা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও আমাকে বলে, আমার কিছুই করার নাই। একসময় ও ফোনটা কেটে দেয়, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি ওর বাসার সামনে গিয়ে কাক তারুয়ার মতো দাঁড়াই থাকি। একবার দুইবার নয়, তিনবার ওর বাবা আমাকে পুলিশ দিয়ে ধরাই দেয়। আমি 3বার জেলে যাই, 3বার জেল থেকে বের হই। এবং একটা সময় হঠাৎ করে ওর মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 2টা মাস আমি পাগলের মতো রাস্তায় 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 ঘুরি। একটা সময় ওর বড় ছেলের খবর পাই। বড় ছেলে তখন হোস্টেলে থেকে পড়াশোনা করতো ঢাকারই একটা স্কুলে। ওর বড় ছেলের সাথে যোগাযোগ করি, বড় ছেলের সাথে কথা বলে জানতে পারি ওর ছোট বোনগুলোকে নিয়ে ওর মা ওর বাবার কাছে চলে গেছে লন্ডনে। তা আমি বললাম, তুমি? বলে, আমি এসএসসি পরীক্ষা দিয়ে আমি আমার বাবা মায়ের কাছে চলে যাব। নিজের সন্তানের মতো করে তখন এই ছেলেটাকে দেখতাম, ওর সাথে কথা বলতাম, ওর মাঝে মাঝে মন খারাপ থাকলে ওর সাথে বসে থাকতাম। একটা সময় ও এসএসসি পরীক্ষা দিল, রেজাল্ট আউট হলো, ওর বাবা দেশে আসলো, এসে ছেলেটাকে নিয়ে আবার লন্ডনে চলে গেল। দেন আমি যে ফ্ল্যাটটা কিনেছিলাম ওই ফ্ল্যাটটা পরে ভাড়া দিয়ে দিই। ফ্ল্যাট ভাড়া দিয়ে আমি তখন আলাদা বস্তিতে একটা ছোট্ট ঘর ভাড়া করি। ওই ঘরের মধ্যে থাকতেছি আর ছোটোখাটো একটা চাকরি করি, বেসরকারি চাকরি করি, যে টাকা বেতন পাই এবং আমার ফ্ল্যাট ভাড়া যে টাকা আসে, দুটো দিয়ে কোনোভাবে আজকে প্রায় অনেকগুলো বৎসর কাটিয়ে দিয়েছি। বয়স এখন প্রায় পড়ে গেছে, বয়স আর নাই। হয়তো কিছুদিনের মাঝে আজরাইল এসে আমাকে ডাক দিয়ে পৃথিবী থেকে নিয়ে চলে যাবে। আর আমার বাবাও মারা গেছে। বাবা মারা গেছে, আমি গ্রামে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার সৎ ভাই বোনেরা আমাকে গ্রামে যেতে দেয় নাই। আমার বাবার কবরে মাটি দিতেও আমাকে দেয় নাই। আমার বাবা মারা গেল, মানে সিরাজ খান মারা গেল। সৎ ভাইয়েরও আমার নামে অনেক মামলা মোকদ্দমা করার চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীরা আমার পক্ষে থাকার কারণে আমার নামে মামলা মোকদ্দমা করে নাই। কিন্তু বাবার কোনো সম্পদ আমি পাই নাই, সবই আমার ভাইদের নামে আমার বাবা নিজে লিখে দিয়ে গেছে, ভাই সৎ বোনদের নামে। তো এখন আসি মোটামুটি, খুব যে কষ্টে আছি, অভাবে আছি বিষয়টা তাও না, আবার যে খুব ভালো আছি তাও কিন্তু না। ফ্ল্যাট ভাড়া পাই মাস শেষে মোটামুটি ভালো টাকাই, প্রায় 15,000 টাকার মতো ফ্ল্যাট ভাড়া পাই। ফ্ল্যাটের ওই 15,000 টাকা ভাড়া এবং আমি একটা চাকরি করি, সেখানেও প্রায় 8-10 হাজার টাকার মতো বেতন পাই। দুটো মিলিয়ে মোটামুটি মিডলভাবে জীবন পরিচালিত করতেছি। প্রতিদিন রাতের বেলায় নেশা করি, একটা রাতও ঘুমাইতে পারি না। কেমন যেন নিজের ভিতরে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। আসলে কি আমি অপরাধ করেছি? এই প্রশ্নগুলো খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে আপনার ইউটিউবে আপনার এই ভিডিওগুলো পাই এবং সেদিন থেকে আমি আপনার ভক্ত হয়ে যাই। প্রতিদিন রাতে 2 থেকে 3টা গল্প শুনে আমি ঘুমাই। গল্প না শুনলে আমার চোখে ঘুম আসে না। যার গল্প শুনে আমার কাছে মনে হয় সে আমার ভাই, যে গল্প বলে সে আমার ভাই। একটা সময় মনে হলো যে বাংলাদেশে বা পৃথিবীতে আমার অনেক ভাইরা আছে, ওই ভাইদের মাঝে আমিও অসহায় এক পিয়াস বেঁচে আছি। মরণ পর্যন্ত এভাবেই থাকবে এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনি আপনার গল্প বলা বন্ধ করবেন না। আপনি জানেন না আপন ভাই, রাত জাগা পাখিগুলোর কাছে আপনার এই গল্পগুলো ঘুমের ওষুধ। আপনার গল্পগুলো শুনলে তাদের চোখে ঘুম আসে, মনে শান্তি আসে। তাই গল্পগুলো বলা বন্ধ করবেন, এটা আপনার কাছে আমার তরফ থেকে বিনীত অনুরোধ। এবং যদি মনে হয় যে আমার গল্প প্রচার করবেন, তবে আমি আমার গল্প প্রচার করার জন্য আপনাকে সর্বোপরি অনুমতি দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই পিয়াসের জীবনের বাস্তব গল্পটা
শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, পিয়াসের গল্পটা আসলেই খুব হৃদয় বিদারক, অনেক কষ্ট করে ঘটনা। হৃদিকে ভালোবেসে হারালো তাসলিমাকে। যদিও তাসলিমা তার প্রথম থেকেই পছন্দ ছিল না, তারপরেও তো একজন বউ তো ছিল। তাসলিমাকে যেভাবে ঠকালো, হৃদির কাছ থেকে সেম একইভাবে ঠকলো। আমরা মানুষরা যদি শুধু এই জিনিসটা বিশ্বাস করি, শুধু যদি এই জিনিসটা মানি যে কাউকে কষ্ট দিলে নিজেকে সেই কষ্ট পেতে হবে, কাউকে আঘাত করলে নিজেকে সেই ফিরতি আঘাতটা সহ্য করতে হবে, ফিরতি আঘাত আমার শরীরে আসবে, যেমনি উপরে ঢিল মারলে এটা একটা সময় নিজের শরীরে এসে পড়ে, এই কথাটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের এই পৃথিবীতে ধোঁকা, প্রতারণা, বেইমানি শব্দটা থাকবে না। এই ব্যস্ত শহরে, এই ব্যস্ত দেশে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতিটা মিনিট কত মানুষ কতভাবে প্রতারিত হচ্ছে। এর মাঝে মনের দিক থেকে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়। কেউ একজন আমাকে বলেছিল যে জিন্দা মানুষের কথার অভাব নাই। এইমাত্র আপনাকে একটা কথা দিল, এরপরে আবার চেঞ্জ হয়ে গেল। কথায় আছে যে জিন্দা মানুষের কথার অভাব নাই। তো যারা কাউকে পুঁজি করে, কাউকে ভালোবাসতে গিয়ে আপনার প্রিয় মানুষটাকে কষ্ট দিচ্ছেন বা একটু লোভে পড়ে অন্য কোথাও যেতে যাচ্ছেন, তারা আজকের এই গল্পটাকে অনুসরণ করবেন। হতে পারে আপনার জীবনে পিয়াসের মতো মারাত্মক ঘটনা। এই পিয়াসা আবার কখনো বিয়ে করতে পারবে না এবং সে বিয়ে করবেও না। সে আমাকে ভিডিও কল দিয়ে তার রুমটাকে দেখাইলো। আমি যতটুকু দেখলাম, সে প্রচণ্ড রকমের নেশাগ্রস্ত একটা মানুষ। তার বাসার মধ্যে নেশার দ্রব্যর অভাব নাই এবং সে ফ্ল্যাটের যে টাকা ভাড়া পায় বা যেখানে চাকরি করে, সেখান থেকে যে টাকা পায়, দুটো টাকাই তিনি সম্পূর্ণ নেশার পিছনে ব্যয় করে। হয়তো কোনো একদিন এই ঘরের ভিতরে উনি মরে থাকবে, পচা গন্ধ বের হওয়ার পরে মানুষ দরজা ভেঙে বের করবে, হয়তো লাশটাও থাকবে না। ওনাকে বলেছিলাম বিয়ে করেন, বাট তিনি কখনোই বিয়ে করবে না। এরকম মারাত্মক ঘটনা, এরকম দুঃখজনক ঘটনা কার জীবনে না ঘটুক, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।